জি ম্যাডাম, আমরা লাইভে আছি, আপনি শুরু করেন প্লিজ। আমাকে দেখা যাচ্ছে তো, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আজকে আমাদের টপিকটা যেটা ছিল, জন্ডিস ইন প্রেগনেন্সি। হ্যাঁ, তো আমি এটা শুরু করতে চাই যে একটা কোয়েশ্চেন আকারে। হ্যাঁ, যে এরকম আসতে পারে যে একটা কোয়েশ্চেন যে 32 ইয়ার ওল্ড লেডি মাল্টিগ্রেভিডা জন্ডিস নিয়ে আসছে। হ্যাঁ, মানে ইচিং এট 32 উইকস প্রেগনেন্সি। তাহলে এটা কি কি কজ হতে পারে? হাউ উইল ইউ এভালুয়েট এন্ড ম্যানেজ? তাহলে এইখানে মানে প্রথমে হচ্ছে বুঝতে হবে যে একটা যদি ইনসিডেন্স ওরকম দেখতে চাই, তাহলে দেখা যাচ্ছে 1 to 2 আউট অফ 1000 ডেলিভারি একটা পেশেন্টের জন্ডিস আমরা দেখি। অনেক সময় এপিডেমিক যদি হয় তখন দেখা যায় যে মর্টালিটি 20% থাকে, আর ইচিং হচ্ছে একটা সিমটম। এখন জন্ডিসের কজ গুলো কি হতে পারে, কেন জন্ডিস হচ্ছে? তাহলে এখানে এইভাবে জিনিসগুলো পড়তে হবে যে জন্ডিস পিকুলিয়ার টু দ্য প্রেগনেন্সি স্টেট। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা খুব কমনলি পাই যে ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি, যেটা হচ্ছে আমরা থার্ড ট্রাইমেস্টারে দেখি। হ্যাঁ, এটা আমরা যখন যদি আউটডোর করেন আপনারা কিন্তু এরকম ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস আইসিপি পেশেন্ট অনেক। আরেকটা হতে পারে অ্যাকিউট ফ্যাটি লিভার ইন প্রেগনেন্সি। হ্যাঁ, আর কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেমন হচ্ছে হেল্প সিনড্রোম, সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া, ডিআইসি হতে পারে। অথবা পেশেন্টের যেরকম স্ট্রায়া গ্র্যাভিডারাম থাকে ওইটার জন্য একটা প্লোরাইটিস হতে পারে, অথবা ডার্মাটোসিস থাকতে পারে। হ্যাঁ, আর যেটা হচ্ছে জন্ডিস নট রিলেটেড, বাট কারণ এটা কেন বলতেছে স্ট্রায়া গ্র্যাভিডারাম আর ডার্মাটোসিস, কারণ ওই আপনার আইসিপি যেটা ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস, ওখানে ইচিং এর একটা কমপ্লেন দেয়। তো জন্ডিস তো খুব মাইল্ড থাকে, তো খুব আপনার বিলিরুবিন তো ক্লিনিক্যালি অত রাইজ করে না, কিন্তু ওদের কমন সিমটম থাকে ইচিং। কারণ স্ট্রায়া গ্র্যাভিডারামও কিন্তু অনেক ইচিং হয় যখন স্কিনটা ফেটে ফেটে যায়। হ্যাঁ, এই জন্য এগুলো বলতেছে আর কি। আর জন্ডিস তো সবসময় লেভেল একদম ক্লিনিক্যাল লেভেলে যেতে গেলে তো অনেক বেশি হতে হয়। আরেকটা জন্ডিস যেটা নট মানে নট রিলেটেড বাট অ্যাসোসিয়েটেড উইথ প্রেগনেন্সি, যেমন ভাইরাল হেপাটাইটিস গুলো, যেমন হেপাটাইটিস A, B, C, D, E, এগুলো। হ্যাঁ, এর ভিতরে হচ্ছে হেপাটাইটিস বি টা বলতেছে যে একটু ইনসিডেন্সটা যেমন বেশি, আমরা অনেক এইচবিএসএ পজিটিভ পেশেন্ট পাই। 0.1% অফ প্রেগনেন্সিতে দেখা যাচ্ছে যে পাওয়া যায়, যদি আউটডোর ইটা চিন্তা করি। আর এর ভিতরে হেপাটাইটিস টা খুবই লাইফ থ্রেটেনিং। আরেকটা হতে পারে যে অবস্ট্রাকটিভ জন্ডিস, গল ব্লাডার ডিজিজ। গল ব্লাডার যদি স্টোন থাকে, হ্যাঁ, তখন আমাদের একটা অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। বা কোনো অ্যালার্জিক ড্রাগে, আইসোনিয়াজিন, ফেনোথাইজিন, এগুলো অ্যালার্জিক রিয়াকশন। আর হেমোলাইটিক জন্ডিস হতে পারে যেমন মিসমাস, ব্লাড ট্রান্সফিউশন, ম্যালেরিয়া হতে পারে, থ্যালাসেমিয়া থাকতে পারে, সিকেল সেল অ্যানিমিয়া হতে পারে। মানে কোনো একটা হেমোলাইটিক ইভেন্টে, যেমন আপনার জানেন যে ব্লাড ব্রেকডাউন করলে কিন্তু আপনার বিলিরুবিন বাড়ে ব্লাডে। আরেকটা হতে পারে যে জন্ডিস সুপার ইম্পোজড অন প্রেগনেন্সি, প্রেগনেন্সির সাথে রিলেশন নেই। যেমন পেশেন্টের লিভার সিরোসিস থাকে, এটার জন্য জন্ডিস। তারপর হেপাটোসেলুলার ক্যান্সার যদি থাকে, তারপরে প্যানক্রিয়াসের হেডে যদি কার্সিনোমা থাকে। হ্যাঁ, এখন দুইটা প্যাথোজেনেসিস বললো, এটা হচ্ছে যে আসে, বাট যেমন ব্রিটেনে আসছিল যে আপনার ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিসের প্যাথোজেনেসিসটা কি। হ্যাঁ, এটা এবার আসছে। আরেকবার হয়তো দিতে পারে যে অ্যাকিউট ফ্যাটি লিভার ডিজিজ। তাহলে এই দুটো প্যাথোজেনেসিস একটু বলি। অ্যাকিউট ফ্যাটি লিভার ডিজিজটা তো আসলে কি হয়? ওটাতে দেখা যায় যে মাটা আসলে একটা একটা মানে বাচ্চাটার আসলে একটা এনজাইম ডেফিসিয়েন্সি থাকে। এনজাইমটার নাম কি লং চেন 3 হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজেনেস, একটা এনজাইমের ডেফিসিয়েন্সি থাকে। মানে বাচ্চাটা হচ্ছে হোমোজেনাস থাকে, এটা একটা অটোজিমাল রিসেসিভ ডিজিজ। হ্যাঁ, আর বাচ্চাটা হচ্ছে হোমোজেনাস, মানে দুইটা ই পেয়েছে, ওর এটা ডেফিসিয়েন্সি আছে। তখন কি হয় যে ওই যখন এই ডেফিসিয়েন্সিটা হয়, মিডিয়াম আর লং চেন ফ্যাটি অ্যাসিড গুলো বিটা অক্সিডেশন করতে পারে না। এখন মাটা কিন্তু হোমোজেন, ওটা অটোসোমাল রিসেসিভ ডিজিজ, তো মাটার দুইটা জিন পায় না, মাটা হচ্ছে হেটেরোজেনাস। তো মেল বেবিদের এটা বেশি দেখা যায়। এটা যেটা হয় যে বাচ্চাটা এই যখন মাটা একটু এফেক্টেড থাকে কিন্তু খুব একটা এক্সপ্রেস হয় না, কিন্তু বাচ্চাটা এফেক্টেড থাকে। বাচ্চা এই বাচ্চাটার যেই লং চেন ফ্যাটি অ্যাসিড গুলো, এগুলো প্লাসেন্টা ক্রস করে ম্যাটারনাল সেরামে চলে যায়, তখন অতিরিক্ত বেশি হয়ে যায়। তখন মা তো বিটা অক্সিডেশন করতে পারে না। তারপরে আলটিমেটলি মাটার লিভার ফেলিয়ার হয়। যে আরো এলাবোরেটলি এগুলো বলবো যে প্যাথোজেনেসিসটা বলতেছে।
আর ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস ইন প্রেগনেন্সিতে যেটা হয় যে ফসফোলিপিড যে ট্রান্সপোর্ট প্রোটিন গুলো ওগুলো ডিফেক্টিভ থাকতে পারে, তো বাইল অ্যাসিড যে এক্সপোর্ট ফার্মটা এটা একটা মিউটেশন থাকতে পারে, এর জন্য এই মেয়েগুলোর ওরকম ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস ইন প্রেগনেন্সি হয়। ফার্স্ট প্রেগনেন্সিতে যদি আইসিপি হয়, সেকেন্ড সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতেও আপনার ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস হবে। হ্যাঁ, অবস্টেটিক কোলেস্টেসিস যেটা আমরা বলি শর্ট করে। এখন হচ্ছে একটা ক্রাইটেরিয়া বলবো। হ্যাঁ, আর এই সোয়ানসি ক্রাইটেরিয়া দিয়ে আসলে অস্পি আসে, ঠিক আছে। অ্যাকিউট ফ্যাটি লিভার ডিজিজ ডিউরিং প্রেগনেন্সি, অ্যাকিউট ফ্যাটি লিভার যেটা প্রেগনেন্সিতে হয়, ওখানে আপনার অস্পিতে একটা কেস থাকতে পারে, ইভেন হয়তো একটা এসিকিউ দিল, ইউজুয়ালি এগুলো অস্পিতে থাকে। এসিকিউ তেও দিতে পারে একটা শর্ট একটাই, যে একটা মেয়ে ভমিটিং অ্যাবডোমিনাল পেন নিয়ে আসছে, ওর বিলিরুবিন হচ্ছে ধরেন বললো যে 1.2 মিলিগ্রাম/ডিএল, আর ওর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া বলতেছে, যে ওর ব্লাড সুগার এরকম পেলাম 2.5 পেলাম, আর হচ্ছে প্রথম মিনিট আমি মোর দেন 14 সেকেন্ড, এটা কি হতে পারে, এরকম একটা দিতে পারে, ইচিং জন্ডিস এরকম। তাহলে এইটাতে যেটা হয় যে এই সোয়ানসি ক্রাইটেরিয়া যেন আমাদের একটু মনে রাখতে হবে কি কি হয় এখানে। তাহলে অ্যাকিউট ফ্যাটি লিভার ডিজিজে এখানে সাইন সিমটম কিছু আছে, যেমন যদি পেশেন্টের ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, পলিডিপসিয়া, পলিইউরিয়া, এনকেফেলোপ্যাথি, অ্যাসাইটিস যদি থাকে, আর ল্যাবরেটরি ফাইন্ডিংটা যদি বিলিরুবিন 0.8 এর বেশি থাকে, হাইপোগ্লাইসেমিয়া 4 এর নিচে যদি থাকে, গ্লুকোজ ইউরিয়া যদি এলিভেটেড থাকে, ডাব্লিউবিসি কাউন্ট 11 এর বেশি থাকে, তারপর লিভার এনজাইম এএলটি যদি 42 বেশি থাকে, অ্যামোনিয়া বেশি থাকে, ক্রিয়েটিনিন যদি বেশি থাকে, প্রথম বিন টাইম 14 সেকেন্ডের বেশি, এপিটিটি হচ্ছে 34 সেকেন্ডের বেশি। আর যদি হিস্টোপ্যাথোলজি তো এত রুটিনলি করে না, যদি আল্ট্রাসাউন্ড করি, তাহলে অ্যাসাইটিস অথবা লিভারটা ব্রাইট দেখা যাবে। আপনারা জানেন যে একটু ফ্যাট জমলে লিভার কিন্তু একটু হোয়াইটিশ ব্রাইট থাকে। হ্যাঁ, আর বায়োপসি তো করে না, তো যদি বায়োপসি করতাম তাহলে দেখতাম যে ফ্যাটের ভিতরে মানে লিভারের বায়োপসি যদি করতাম মাইক্রোভেসিকুলার স্টিয়াটোসিস মানে ফ্যাট জমছে, ঠিক আছে। কারণ ও তো ফ্যাট আসলে মেটাবলাইজ করতে পারতেছে না, মাটা হেটেরোজেনাস অটোজোমাল রিসেসিভ কোন রকম করে আছে, কিন্তু বাচ্চা এখন ও হোমোজেনাসলি ও হচ্ছে অটোসোমাল মানে হোমোজেনাস জিনটাই করছে পুরো ফুল ডিফিসিয়েন্সি, তখন এক্সেস ফ্যাটের জন্য ফ্যাট জমতেছে আর এগুলো হচ্ছে। এখন আমরা আমাদের কোশ্চেনে আসে যে একটা 32 উইকস প্রেগনেন্সি, জন্ডিস, ইচিং এগুলো নিয়ে আসছে, আমরা কিভাবে এভালুয়েট করবো? যে কোনো রিটেন কোশ্চেন যখন ব্রড কোশ্চেন লিখবেন বা এসিকিউ লিখবেন, আমি একটু ব্রড কোশ্চেন আকারে লিখছি আর কি, কিন্তু এসিকিউ তে কিন্তু এই জিনিসগুলো ছোট হয়ে আসবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি কি পয়েন্ট আছে? যেমন হিস্ট্রিতে ওর একটা রিপ্রোডাক্টিভ এজ 32 ইয়ার্স, তারপর প্যারিটি, ওর আগে এই ইন্টারপ্রেটিভ কোলেসিস্টিক হিস্ট্রি দেখা যায়, এটা সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে 50 থেকে 60% থাকে, যে এরকম পেশেন্টের ইচিং কমপ্লেন করবে। তখন আপনারা দেখবেন ওকে স্ট্রায়ার ইচিং হচ্ছে, ওর কি স্ক্যাবিজ হয়েছে, ওর কি কোনো লেশন আছে, যদি লেশন না থাকে ওগুলো আমি বলতেছি, কারণ ওটা অস্টিটিক কোলেস্টিস। তাহলে কি কি সিমটম নিয়ে আসবে? জন্ডিস, মাইল্ড, খুব মাইল্ড জন্ডিস হচ্ছে যে আইসিপি, একে ফ্যাটি লিভার ডিজিজে। সিভিয়ার জন্ডিস থাকে হচ্ছে যদি ভাইরাল হেপাটাইটিস, যেমন ইয়েলো হয়ে থাকবে, অবস্ট্রাকটিভ জন্ডিস যেটা যে সিবিডি বা গল ব্লাডার স্টোন থাকে, মেনলি সিবিডি তে স্টোন। আবার সিভিয়ার, তারপর সিভিয়ার উইথ র্যাপিডলি ইনক্রিজিং, আপনারা যারা ঢাকা মেডিকেলের ট্রেনিং করছেন ওর দেখছেন এরকম হেপাটাইটিস ই দিয়ে, এখন যে না তো আছে কিনা, আগে আমরা ট্রেনিং করতে দেখতাম হেপাটাইটিস ই একদম ফুল মানে ডিপ ইয়েলো হয়ে থাকে, ওরা খুব কম্প্রোমাইজড হয়ে যে হেপাটিক এনসেফেলোপ্যাথি ডেভেলপ করে। হ্যাঁ, পেশেন্ট গুলো খারাপ হয়ে যায়। আর অবস্ট্রাকটিভ জন্ডিস যেটা, ওখানে আমরা কি পাই? আমরা জানি যে আমরা ইয়েলো ইউরিন আর পেল কালার্ড স্টুল থাকে। হ্যাঁ, আর হচ্ছে ইচিং, ইচিং হচ্ছে যদি আমি দেখি যে জেনারেলাইজ হোল বডিতে ইচিং হচ্ছে, পাম সোলে ইচিং, কিন্তু ঘুমাতে পারতেছে না, কিন্তু কোনো র্যাশ নাই। হ্যাঁ, সার পেশেন্ট যদি বলে আমার না শুধু চুলকায়, আপনাকে র্যাশ দেখতেছে আমার, তাহলে আপনি সাসপেক্ট করবেন এটা ইট ইজ অবস্টেটিক কোলেস্টিস। হ্যাঁ, এইটা কিন্তু আপনারা তো মনে করছেন জন্ডিস আপু পড়াচ্ছে কেন? আমি যখন এমসিবিএস দিছিলাম, যেবার পাশ করছে ওইবার কিন্তু আমাকে এই পিভিএম এর কেস ছিল, কিন্তু আমাকে এই পুরোটাই জিজ্ঞেস করছে, আইসিপি কি, তারপরে ফ্যাটি অ্যাকিউট ফ্যাটি লিভার কেন না, কেন এটা, কখন ডেলিভারি, ক্যাপিটাল ডিস্ট্রেস হয় কেন, এগুলো কিন্তু আসলে জন্ডিসটা দেখা যায় অনেকে ঠিক মতো যদি না পড়ে তখন ধরা খাবেন, কারণ এগুলো কোশ্চেন করে ম্যাডাম, ঠিক আছে। আর খুবই কমন আউটডোরে।
তাহলে আপনাকে এগুলো ডায়াগনোসিস করতে হবে, আর এগুলো কিভাবে ট্রিটমেন্ট করতে হবে সেটা জানতে হবে। এই জন্যই ম্যাডামটা কোশ্চেন করে, কেন হয় সেটা জানতে হবে। আর ইচিং অ্যাসোসিয়েটেড যদি পাম উইথ র্যাশ থাকে, এক্সক্লুডিং দ্য পাম অ্যান্ড সোল, হ্যাঁ, যদি র্যাশ থাকে আর পাম সোলের না থাকে, ভাইরাল হেপাটাইটিস। যদি ইন্টারডিজিটাল ক্লেফটে যদি আপনার থাকে, লেশন থাকে, তাহলে স্ক্যাবিস। আর জেনারেলাইজড ইচিং যেমন অবস্ট্রাকটিভ জন্ডিস, যদি সিবিডি তে একটা স্টোন থাকে তখন অবস্ট্রাকটিভ জন্ডিস হয়। তখন তো পুরা বডিতে ডিপ ইয়েলো হয়ে থাকে, তখন এই বিলিরুবিনের জন্য পুরা বডিতে জেনারেলাইজড ইচিং হয়, হ্যাঁ। এখন যদি শুধু অ্যাবডোমেনে থাকে, পেশেন্ট শুধু বলে আমার কোথাও চুলকায় না, অ্যাবডোমেনে ওই ফাটা জায়গাগুলোতে যদি দেখায়, স্ট্রায়াগ্রাভিডাম গুলোতে এখানে চুলকাচ্ছে, তাহলে আপনি বুঝবেন যেটা গ্র্যাভিডেনের জন্য প্রোরেটিস। অনেকের কিন্তু অনেক বড় ফেটে থাকে। আর অ্যাসোসিয়েটেড ফিচার, যেমন আপনার কিন্তু তাহলে কি হলো, এটা রিটেনে যখন লিখলাম তো প্রথমে এজ প্যারিটি লিখলাম, প্রেজেন্টিং সিমটমের ভিতর মেইনলি হচ্ছে জন্ডিস আর ইচিং। এরপরে আমি অ্যাসোসিয়েটেড কিছু ফিচার লিখবো, যেমন ভাইরাল হেপাটাইটিস একটা ওয়েগ যেরকম সিমটম, অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং, আপার অ্যাবডোমিনাল পেইন, একটা লো গ্রেড ফিভার থাকে, হ্যাঁ। এটা অ্যাকিউট ফ্যাটি লিভার প্রেগনেন্সিতেও থাকবে। আর গল স্টোনে যেরকম না জানি যে ঠিক একদম রাইট আপার কোয়াড্রেন্ট পেইন থাকবে, খাবারের সাথে রিলেটেড, রেসপিরেশন নিলে ব্যথা করবে, হ্যাঁ। আমরা জানি যে মার্ফিস সাইনটা পজিটিভ থাকে। আর যদি পেশেন্টের হাইপারটেনশন থাকে, হেডেক থাকে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, ব্লাড ইনফেকশন থাকে, তাহলে প্রিএক্লাম্পসিয়া সাসপেক্ট করো। কারণ হেল্পে কি, হেল্প হচ্ছে যে হেমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম আর লো প্লেটিলেট, না? তো ওখানে তো আমার জন্ডিস, হেমোলাইসিস হলে তো জন্ডিস হবে, তারপর এইটা, তাই না? তাই এর জন্য এইখানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আপনাকে কিন্তু এইটাও চিন্তা করবেন, মানে একটা, আপনি তখনই একটা কনসালটেন্ট হবেন যখন আপনি একটা ডিজিজে সীমাবদ্ধ থাকবেন না, আপনার সব ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো আপনি মাথায় রাখবেন আর করতে পারবেন। তখন ম্যাডামরা মনে করবে যে আপনি ভালো বুঝেন, আর তখনই আপনার পাসটা হবে আসলে। এর আগে আপনি সবসময় যদি ইউনিল্যাটারালি চিন্তা করেন তাহলে হবে না, আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো জানতে হবে। তারপরে যদি এন্ডেমিক জোনে থাকে, ফিভার, হিস্ট্রি অফ ফিভার থাকে, যে চিল আর রায়গড় থাকে, তাহলে এটা ম্যালেরিয়া সাসপেক্ট করতে হবে। কিন্তু ম্যালেরিয়াতে কিন্তু হেমোলাইটিক, আপনি জানেন যে হেমোলাইটিক হয়, হেমোলাইসিস হয়, তখন আপনার ওটার জন্য জন্ডিস, যে কোনো হেমোলাইসিসে কিন্তু জন্ডিস। রিস্ক ফ্যাক্টর গুলো, আমরা কিছু রিস্ক ফ্যাক্টর এভালুয়েট করতে পারি কি কি, যেমন এখানে অলরেডি একবার মোটামুটি বলে আসছি, যেমন যে হেপাটাইটিস বি সি তে কি আছে, যে রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি, ডেন্টিস্টের কাছে যায়, অ্যালকোহল নেয়, আইভি সেম আইভি মানে ইটা ইউজ করে, সিরিঞ্জ ইউজ করতেছে, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে। ওদের হেপাটাইটিস বি সি, ডায়ালাইসিস এর যদি পেশেন্টের হিস্ট্রি, অনেকবার ডায়ালাইসিস করে, হ্যাঁ। তারপরে যদি ওরকম ওদের যে ফ্যামিলি হিস্ট্রি আইসিপি তে, কেন আমি কিন্তু বললাম ওটা ডিফেক্টিভ প্রোটিনও পাচ্ছে, তাই না, একটা এক্সপোর্ট পাম্প পাচ্ছে, তো এটা ফ্যামিলি থেকে জিনটা পেয়ে আসতেছে। মাল্টিপল প্রেগনেন্সি অ্যাগ্রাভেট হবে, হিস্ট্রি অফ ওসিপি, তাহলে এটা অবস্টেটিক করেছে। আর যদি হিস্ট্রি অফ অ্যালকোহল থাকে, যেটা আমাদের দেশে তো মেয়েরা তো অ্যালকোহল খায় না, যে বিদেশে যদি আপনারা কেউ যান কখনো, তাহলে কিন্তু এটাও সাসপেক্ট করতে হবে, সিরোসিস অফ লিভার। কারো যদি এরকম রিস্কি বিহেভিয়ার থাকে, তখন এটা চিন্তা করতে হবে যে অ্যালকোহল খায় দেখে সিরিয়াস অফ লিভার আছে, এর জন্য এরকম মানে ইয়ে হচ্ছে, জন্ডিস আসতেছে। তারপরে ক্যারিয়ার, যদি হেপাটাইটিস সি ভাইরাসের ক্যারিয়ার থাকে, তারপরে বিভিন্ন ড্রাগ, যেমন ধরেন ওর টিবি আছে, হ্যাঁ, তা ও রিফাম্পিসিন আইসোনিয়াজের নিচ্ছে, এর জন্যও কিন্তু এরকম একটু লিভার কম্প্রোমাইজ থাকে, আপনারা জানেন হেপাটোটক্সিক ড্রাগ এগুলো। তারপরে যে কোলেলিথিয়াসিস থাকে, এটা রিস্ক ফ্যাক্টর, হিস্ট্রি প্রি এক্লাম্পসিয়া, আগের আগের মানে প্রেগনেন্সি প্রি এক্লাম্পসিয়া ছিল। আপনারা জানেন যে প্রি এক্লাম্পসিয়াও কিন্তু রিকারেন্স হয়নি সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে। মেল বেবি যদি থাকে তাহলে অ্যাকিউট ফ্যাটি লিভার ডিজিজ, হ্যাঁ। এখন এক্সামিনেশন, তাহলে এরকম শর্ট একটা হিস্ট্রি লিখবেন, ওই টাইমটা তো আপনারা আপনারা যেখানে কোচিং করতেছেন ডিসিএ তে, ওখানে এক্সামে প্র্যাকটিস করবেন। আমি কিন্তু প্রচুর এক্সাম দিছি, দেখে কিন্তু পাস করছি, হ্যাঁ, কিন্তু সত্যি কথা, আপনাদের কিন্তু এই যে এরকম কোচিং সেন্টারে যে পরীক্ষা প্র্যাকটিস করতে যদি মনে করেন, যেমন আমি প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম, পাস করতে পারিনি, আমি একবারে পরীক্ষার হলে যে লিখছি, ওইভাবে কিন্তু পাস হবে না। তুমি সারা বছর প্র্যাকটিস করলে দেন আপনার হাতে একটা চান্স, সেকেন্ড টাইমে পাস করছি, হ্যাঁ। আপনাকে তো মেটিকুলাসলি পরীক্ষা দিতে থাকতে হবে, লেখার প্র্যাকটিস করতে হবে, আপনারা কিন্তু এগুলো প্র্যাকটিস করবেন যারা পরীক্ষা দিচ্ছেন এবার।
আর এক্সামিনেশন হচ্ছে যে জেনারেল, তাহলে এক্সামিনেশনে আমরা কি সুন্দর করে গুছাই লিখবো যে জেনারেল এক্সামিনেশন, তারপর হচ্ছে আমার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এইভাবে। হ্যাঁ, তারপর ভ্যাজানাল এক্সামিনেশন যদি প্রয়োজন পড়ে, যেমন গাইনিতে কিন্তু ভ্যাজানাল এক্সামিনেশন করতে। তাহলে আমরা কি একটা বিএমআই দেখি, নিউট্রিশনাল স্ট্যাটাস, তারপর এনিমিয়া দেখি। হ্যাঁ, হেমোলাইটিক জন্ডিসে তো জন্ডিসও হবে আবার এনিমিয়াও হবে, তাই না? দুইটাই হবে। তারপরে যদি মাইল্ড জন্ডিস, যেমন অস্ট্রিক কোলিসিস, মাইল্ড একটু ইয়েলো সেটা টিনজ থাকতে পারে, কিন্তু হেপাটাইটিসে কিন্তু একটু মডারেট টু সিভিয়ার জন্ডিস থাকে। আবার অবস্ট্রাকটিভ জন্ডিস যেটা হচ্ছে, ওইটাতেও কিন্তু স্টোনের জন্য যেটা হচ্ছে, সেটাতেও কিন্তু একটু সিভিয়ার জন্ডিস থাকে। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসে টেম্পারেচারটা ইনক্রিজ হবে, আর পালস, ব্লাড প্রেশার, ইডিমা, প্রি এক্লাম্পসিয়াতে কিন্তু আমি বিপি হাই পাবো আর ইডিমা প্রেজেন্ট হবে। আর আইসি অবস্ট্রাকটিভ কোলিসিসে আপনি স্ক্র্যাচ মার্ক দেখবেন, ভাইরাল হেপাটাইটিসে দেখবেন যে ও এরকম নিডল প্রিক করে, মানে যারা একদম আইভি ড্রাগ অ্যাবিউজার ওরা তো এরকম নিডল প্রিকের সাইন থাকবে। ড্রাগ জিনিসটা তো খুব খারাপ, একবার জড়ায় গেলে তো আসলে মানুষ ওখানে অ্যাবনর্মাল হয়ে যায়। হ্যাঁ, তো আপনি এইসব দেখবেন। আর হচ্ছে সিরোসিস অফ লিভারে আপনারা জানেন যে বডিতে যে স্পাইডার নিবি হয় এরকম এর মতো, যে এটি একটা রেড একটা এরকম প্যাচ থাকে বডির ভিতর, ওটাকে স্পাইডার নিবি বলে, মাকড়সার মতো। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল, আমি চলে গেলাম। হ্যাঁ, এবং শর্ট করে আমি জিনিসগুলো লিখে তারপরে আমি, যদি এটা ব্রড কোশ্চেনও আসে বা ইতেও আসে, এসিকিউ তে আসে, শর্ট করে লিখবেন, আর ব্রড কোশ্চেন একটু বড় করে লিখবেন। হ্যাঁ, যেমন আমরা ছোট থাকতে যেমন সারাংশ আর ভাব সম্প্রসারণ পড়ছে, ওরকম শর্ট কোশ্চেনে একটু সারাংশের মতো লিখবেন, সারমর্মর মতো, আর ভাব সম্প্রসারণ হচ্ছে ব্রড কোশ্চেন বড় করে লিখবেন। তারপরে অ্যাবডোমিনাল। হ্যাঁ, আমি হচ্ছে সিমহাইসিস ওয়ান্ডার হাইটটা, আমরা যদি মাল্টিপল প্রেগনেন্সি হয় তাহলে ইনক্রিজ দেখি, যদি এই ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনের ডিক্রিজড হয়। তারপরে আমি ফিটাল হার্ট রেট দেখবো, কারণ এই যে অবস্টেট্রিক কোলেস্টেসিস কিন্তু ফিটাল ডিস্ট্রেস হয়। হ্যাঁ, হঠাৎ করে অনেক বিলিরুবিন বাড়তে থাকলে বাচ্চার ফিটাল ডিস্ট্রেস হয়। So আমাদের কিন্তু আসলে আর্লি এটা টার্মিনেট করে ফেলতে, এটা পরে বলতেছে, এই জন্য ফিটাল ডিস্ট্রেসটা দেখবেন আসিপে আছে কিনা, ব্রেডিকার্ডিয়া, টাইকার্ডিয়া। হ্যাঁ, তারপরে ফিটাল লাই প্রেজেন্টেশন, লাইক আর ভলিউমটা আমরা বুঝি, কোনো টেন্ডারনেস আছে কিনা, কারণ জন্ডিস কিন্তু একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর প্রিটার্ম লেবার। হ্যাঁ, প্রিটার্ম লেবারের কজগুলো পড়বে। তারপরে ম্যালেরিয়া, থ্যালাসেমিয়া থাকলে হেপাটোস্প্লেনোমেগালি, কারণ ডিফেক্টিভ সেল যখন থাকে স্প্লিন আর লিভার, ওগুলোকে স্পেশালি স্প্লিন, ওগুলোকে ওরা মানে ওগুলো হচ্ছে যখন ওখানে পাঠিয়ে দেয় যে এইগুলো সেল গুলোকে ডেস্ট্রয় করতে হবে, এই জন্য হেপাটোস্প্লেনোমেগালি থাকে ম্যালেরিয়া, থ্যালাসেমিয়া। তারপরে হেপাটোমেগালি থাকে যে হেপাটাইটিস, আমরা লিভারটা টেন্ডার দেখবো, লিভারটা বড় থাকবে। তারপরে হেলপ সিনড্রোমে এটা হতে পারে যে লিভার টেন্ডার, একটু আপনার হেপাটাইটিস সাইজে একটু বড়। আমি করে এক্সামিনেশন করে দেখলাম মাইল্ডলি হেপাটোমেগালি থাকতে পারে। আর হচ্ছে অ্যাকিউট ফ্যাটি লিভারে কিন্তু হেপাটোমেগালি থাকবে কিন্তু টেন্ডার হবে না। হ্যাঁ, হেপাটাইটিসে কিন্তু লিভারটা বড় আর টেন্ডার, হেল্পেও এরকম বড় টেন্ডার, কিন্তু অ্যাকিউট ফ্যাটি লিভারে এটা হেপাটোমেগালি টেন্ডার হবে না। আর আমরা সিরোসিস অফ লিভারে আমরা তো জানি যে আমরা যেখানে ওই যে পোর্টো সিস্টেমিক যে অ্যানাস্টোমোসিস, ওগুলো ওই সব জায়গায় ক্যাপিট মেডুসা হবে। তারপরে অ্যাসাইটিস থাকে, হেপাটোসেলুলার কার্সিনোমা আপনারা জানেন, অ্যাসাইটিস থাকে। একটু মানে যখন আপনি এইসব হাই রিস্ক প্রেগনেন্সি গুলো পড়বেন না, তখন আপনার কাছে মনে হবে যে অবস পড়তেছেন উইথ মেডিসিন পড়তেছেন। হ্যাঁ, তা আপনারা যেসব রোগী দেখে আসছেন ছোটবেলায়, তারপরে যদি আরো একটু রিভিশন করতে করে নেবেন, যেমন হেপাটোসেলুলার ক্যান্সার, সিরোসিস অফ লিভারে কিন্তু অ্যাসাইটিস হয়। তারপরে অ্যাকিউট কোলেসিস্টাইটিসে কিন্তু ওই যে মার্ফি সাইনটা পজিটিভ থাকে, এগুলো তো থাকে। মানে অনেক ডিটেলে না বলে আপনার পুরো একটা পুরো মানে হাই রিস্ক প্রেগনেন্সির গুলোর হচ্ছে মেডিসিনের অনেক কম্পোনেন্ট করতে হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে নার্ভাস সিস্টেমে কি হবে, ওই যে হেপাটাইটিস ই যদি হয় তখন হেপাটিক এনসেফ, এ ধরেন প্রেগনেন্ট লেডি ও হেপাটাইটিস ই ভাইরাস দিয়ে এফেক্টেড, তখন ওর অল্টারমেন্টেশন হয়, ফ্ল্যাপিং ট্রেমর হয়। এগুলো হচ্ছে হেপাটিক এনসেফেলোপ্যাথি। ঠিক আছে। আর হচ্ছে প্রি এক্লাম্পসিয়াতে আমরা জানি যদি সিভিয়ার ফিচার থাকে তখন হাইপার রিফ্লেক্সিয়া থাকে আর ক্লোনাস পজিটিভ থাকে। হ্যাঁ, এখন ইনভেস্টিগেশন আমরা সিস্টেমেটিক ভাবে আগাচ্ছেন। ইনভেস্টিগেশনে এম লিখতে পারেন যদি একটু সময় তাই লিখলে ভালো হয়, কিন্তু আসলে যদি ওটা টাইমের উপর ডিপেন্ড করে, আপনি টাইম কিপ করতে পারতেছেন কিনা। হ্যাঁ, রাতের লেখা অবশ্যই পরিষ্কার হতে হবে, প্রেজেন্টেবল হতে হবে। ঠিক আছে। তো ইনভেস্টিগেশন হচ্ছে যেমন এমটা কি, আমি এখন আমাকে বুঝতে হবে যে জন্ডিসের সিভিয়ারিটিটা কতক্ষণ।
তারপরে যে কোনো ইনভেস্টিগেশনের আমার বা ক্লিনিক্যাল এক্সামিনেশন হিস্ট্রি আমরা কি করতে চাই, আমরা কজটা বের করতে চাই। হ্যাঁ, আর অবস্টেটিক কেসে সবসময় আমরা ফিটাল কন্ডিশনটাকে এভালুয়েট করার জন্য মানে ফিটাল কিছু ইনভেস্টিগেশন আমরা করি। তাহলে যদি আমি এখন সিভিয়ারিটি এর কজ বের করতে চাই তাহলে কি কি করবো, যেমন লিভার ফাংশন টেস্ট করবো না? লিভার ফাংশন টেস্ট আপনি কি দেখতেছেন? আপনি দেখতেছেন যে ওর হচ্ছে বিলিরুবিনটা ওরকম ভাইরাল হেপাটাইটিসে 5 মিলিগ্রাম/ml এর বেশি থাকে, অবস্ট্রাকটিভ জন্ডিসে এত বেশি থাকে, কিন্তু আপনার অবস্ট্রাকটিভ কোলেস্টেসিস অ্যাকিউট ফ্যাটি লিভার হেলপ সিনড্রোমে বেশি থাকে কিন্তু 5-এর বেশি হবে না। হ্যাঁ, ভাইরাল হেপাটাইটিস অবস্ট্রাকটিভ জন্ডিসে অনেক বেশি ডিপিএল থাকে। আর এগুলো একটু এইভাবে করে পড়তে হবে, তাহলে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন। কারণ সব ক্ষেত্রেই বিলিরুবিন বাড়বে, সব ক্ষেত্রেই এসটি লিভার ফাংশন বাড়বে। হ্যাঁ, কিন্তু কোনটাতে কতটুক বাড়তে পারে, কতটুক লিমিট, এগুলো বুঝতে। যেমন দেখেন লিভার এনজাইম আমরা এসটি এলটি করি না, আর অস্ট্রেটিক কোলেস্টেসিস দেখি যে 2 ফোল্ড এর নিচে, মানে আমরা তো 70টাকে করি যে এটা দুইবার বাড়তে পারে, কিন্তু এটা নিচে। কিন্তু ভাইরাল হেপাটাইটিস 1000-এ চলে যায়। হ্যাঁ, অনেক এফেক্টেড রয়েছে ভাইরাস থেকে। ভাইরাল হেপাটাইটিস পুরোটাই একটা ভাইরাস দিয়ে এফেক্ট। আর অ্যালকালাইন ফসফেটেসটা আমরা অবস্ট্রাটিক জন্ডিসে অনেক বেশি দেখি। আর অ্যালকালাইন কিন্তু যে আপনার অবস্ট্রাটিক কোলেস্টেসিস দেখি 4-4 টাইমস এর মতো বাড়তে পারে। অবস্ট্রাটিক কোলেস্টেসিস যেটা আমরা অনেক কমনলি পাই, যেটা বারবার বলতেছি, ওখানে বেসিক্যালি আমরা কিন্তু সেরাম বাইল অ্যাসিড দিই, কিন্তু প্রবলেম হচ্ছে বাংলাদেশে সেরাম বাইল অ্যাসিড হয় না, পিজিতে হতে পারে কিন্তু সব জায়গায় তো আর হয় না। তো এখন আমাদের কি করতে হয়, তাহলে আমাদেরকে বিলিরুবিন দিতে হয়, ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হয়, এসটিএলপি দিতে হয়। হ্যাঁ, কারণ সব ল্যাবে তো বাইল অ্যাসিড করান। কারণ অবস্ট্রাটিক কোলেস্টেসিস বেসিক্যালি বাইল অ্যাসিডই বাড়ে। হ্যাঁ, more than 10 micromole/liter হয়। আর ওটা একটা আছে যে ফিটাল অ্যাসফিক্সিয়া যদি আপনার প্রতি মাইক্রোমোল লিটার, মানে 1 মাইক্রোমোল লিটার যদি বাড়ে, তখন দেখা যাচ্ছে 1 to 2% ইনক্রিজ ফিটাল অ্যাসফিক্সিয়ার যে রেটটা, ওটা 1 to 2% বাড়তে পারে। হ্যাঁ, এটা তো বেসিক্যালি ওই আপনার বাইল অ্যাসিডের যে ট্রান্সপোর্টার যে পাম্পটা, ওইটাই তো এফেক্টেড হয়, তো বাইল অ্যাসিডটাই বাড়ে। তখন ওই এক্সেস বাইল অ্যাসিডে কিন্তু ফিটাল ডিস্ট্রেসে মেকোনিয়াম পাস করে আইওডি হয়ে যেতে পারে। এগুলো কিন্তু টিচাররা জিজ্ঞেস করে পরীক্ষার সময়। হ্যাঁ, আর প্রথম দিন টাইমটা ওরকম অল্টার থাকে, যেমন যে আপনারা জানেন যে কোনো ইতে লিভার এফেক্টেড হলে বা এই টাইপের ইতে সবসময় দেখা যায় যে কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করে, তখন প্রথম দিন টাইমটা বাড়ে, তারপরে এপিটিটিটা বাড়ে এরকম। আর এলডিএসটা কখন বাড়বে? এলডিএস যখনই বাড়ে যখন হেমোলাইটিক কোনো জিনিস হয়, যেমন হেলথ সিন্ড্রোম কিন্তু হেমোলাইসিস হয়। তো ওখানে দেখা যাচ্ছে 6000-এর উপরে বেড়ে গেল, বা কোনো ম্যালেরিয়া বা ওগুলোতে বাড়বে, থ্যালাসেমিয়াতে বাড়বে। কিন্তু হেল্পটা যেহেতু আমরা চিন্তা করতেছি, এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, হেল্প সিন্ড্রোমে আর বাড়বে। হুম। আর হচ্ছে আপনার অ্যালবুমিন গ্লোবুলিন রেশিওটা করলে দেখবেন অল্টার থাকবে। হ্যাঁ, হেপাটাইটিস আর অস্টিওকোলেস্টেসিস হবে। এখন এটা কেন অল্টার হলো? কারণ ও তো লিভারের সাথে এফেক্টেড। লিভারের ফাংশন কি? লিভারের ফাংশন হচ্ছে মানে প্রোটিন তৈরি করা। তো যখনই লিভার হেপাটাইটিস হয় তখন তো অ্যালবুমিন গ্লোবুলিন রেশিওটা মানে অল্টার্ড হবে। হ্যাঁ, আর এখন সিবিসি দেখতেছি যে হেমোলাইসিস, যে এইসব হেমোলাইটিক যে জন্ডিস গুলো, তো ওটাতে বা ডিএইতে হেল্পে হেমোগ্লোবিনটা আমি একটু ডিক্রিজ দেখবো। তারপরে যদি ইনফেকশন থাকে তাহলে আমরা জানি যে ডাব্লিউবিসি টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট, ইএসআর এগুলো বাড়ে। আর যদি ডিআইসি ডেভেলপ করে বা হেল্প সিন্ড্রোম যদি হয়, তখন আপনি দেখবেন যে আপনার প্লেটিলেট কাউন্টটা কমে। ফার্স্টে কিন্তু প্লেটিলেট কাউন্ট কমে, প্লেটিলেট কাউন্ট হচ্ছে 1.5 লাখ থেকে 4 লাখ। যখন ডিএসি কোন একটা কোয়াগুলোপ্যাথি হয়, প্লেটিলেট কাউন্টটা কমে। আর ওই সাথে সাথে আপনার ওই প্রথম দিন টাইম এপিটিটি এগুলো বাড়তে থাকে। হ্যাঁ, এখন আমরা ভাইরাল মার্কার করব, তাই না? আমরা কিন্তু ভাইরাল মার্কারটা করব। আমরা কিন্তু সবসময় এইচবিএসিজি সবাইকে করি। এখন ধরেন আপনি একটা এইচবিসিজি করলেন, একটা পজিটিভ আসলো, তাহলে আপনাকে যেটা করতে হবে, এটা কনফার্ম করতে হবে বা এলআইজা এলআইজা দিয়ে কনফার্ম করতে। তাহলে যদি মাটা যদি পজিটিভ থাকে, তাহলে বলতেছে যে 90% ট্রান্সমিশনের রিস্ক থাকে বাচ্চার। হ্যাঁ, আর যদি আহ এলাইজা যদি 10 নেগেটিভ থাকে, তাহলে 10% রিস্ক থাকে। এরপরে হচ্ছে আমরা যখন এইচবিএসএজি যখন পজিটিভ হলো, আমরা কিন্তু এইচবিইএজি করবো। হ্যাঁ, মানে এনভেলপের যে অ্যান্টিজেনটা সেটা দেখ।
আর হচ্ছে যে কোর অ্যান্টিজেনের অ্যান্টি এইচবি সি অ্যান্টিবডি, মানে যে হেপাটাইটিস বি যে কোর অ্যান্টিজেন, ওটার আপনি তো কোরটা তো দেখতে পারবেন না, ওটার অ্যান্টিবডিটা আমরা দেখতে পারি। ওটা আইজিএম আর আইজিজি আকারে আমরা দেখি। তাহলে এইচবিএস এজি হচ্ছে একটা অ্যান্টিজেন, ওটা হচ্ছে সারফেস অ্যান্টিজেন। এইচবিই এজি হচ্ছে একটা এনভেলপের যে অ্যান্টিজেন, ওই ভাইরাসটার এতগুলো পার্ট। আর কোর যেটা, ওটার আমরা অ্যান্টিজেন দেখতে পাই না, ওটার আইজিএম আইজিজিটা দেখি। হ্যাঁ, আমরা আরো ডিটেলে পরে বলবো। আর হচ্ছে এখনো সব জায়গায় পিসিআর মেশিন, বাংলাদেশেও কিন্তু সব জায়গায় পিসিআর মেশিন পাওয়া যায়, এখন জানেনি। তো আমরা ভাইরাল লোডটাও দেখতে পারি, হ্যাঁ, পিসিআর তে। আর কি অ্যান্টি ভাইরাল মার্কার করতে পারি আমরা? অ্যান্টি এইচএভি, মানে হচ্ছে হেপাটাইটিস এ এর যে অ্যান্টিবডি, তারপরে হেপাটাইটিস সি এর অ্যান্টিবডি, এগুলো দেখবো। হেপাটাইটিস ই এর অ্যান্টিবডি, এই তিনটা হেপাটাইটিস এর আমরা অ্যান্টি এইচএভি, অ্যান্টি সি ভি আর অ্যান্টি এইচইভি অ্যান্টিবডিটা দেখি। ওদের আর কোনো যে অর্থ কিছু নাই, অ্যান্টিজেন তারপর সারফেস টারফেস, ওদের সরাসরি আমরা অ্যান্টিবডিটা দেখি। তাহলে আমরা ইউরিনেও কিন্তু বাইল সল্ট, বাইল পিগমেন্ট দেখতে পারি, যেটা অস্ট্রিক টেস্ট ধরা পড়ে। রেনাল ফাংশন টেস্ট আমরা করব। রেনাল ফাংশনটা কখন ইম্পেয়ার্ড হবে আপনাদের কিন্তু প্রথমে সোয়ানসি ক্রাইটেরিয়া বলছিলাম। ওখানে যেমন অ্যাকিউট ফ্যাটি লিভার ডিজিজে কিন্তু এই যে ক্রিয়েটিনিন বাড়ছে, ইউরিয়া বাড়তেছে, হেল্প সিন্ড্রোমেও কিন্তু এগুলো বাড়ে। হ্যাঁ, আপনারা জানেন যে হেল্প সিন্ড্রোম কি? অ্যাকচুয়ালি প্রি এক্লাম্পসিয়ার একটা সিভিয়ার একটা জিনিস। হ্যাঁ, ওখানে তো আপনারা জানেনই যে প্লেটলেট কাউন্ট অল্টার্ড হয়, লিভার ফাংশন অল্টার্ড হয় প্রি এক্লাম্পসিয়াতে, আর হচ্ছে রেনাল ফাংশন অল্টার্ড হয়। ঠিক আছে? তো এই যে অ্যাকিউট ফ্যাটি লিভারেও রেনাল ফাংশন অল্টার বাড়বে, ওই ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, আর হেল্প সিন্ড্রোমেও বাড়বে। আর কোয়াগুলেশন প্রোফাইল অল্টার্ড হয় যখনই লিভার এগুলো এফেক্টেড হয়। হেল্প সিন্ড্রোমেও কিন্তু যে কোয়াগুলোপ্যাথি হয়, প্লেটলেট কাউন্ট কমতেছে, প্রথম বিন টাইম কমছে, এপিডিটি কমছে, ফিব্রিনোজের এফডিপি ডি ডাইমার বাড়তেছে। হ্যাঁ, মানে প্রথম বিন টাইম আর এপিডিটি এগুলো বাড়বে। যেটা নর্মাল যে প্রথম দিন টাইমটা, ওইটা থেকে বেড়ে যাবে, 14 সেকেন্ডে বেড়ে যাবে, এপিডিটিটা বাড়বে, ফিব্রিনোজেন তারপরে হচ্ছে এফডিপি ডি ডাইমারটা বাড়বে, আর প্লেটলেট কাউন্টটা 1 লাখের নিচে চলে যাবে। ঠিক আছে? নর্মালি হচ্ছে 1.5 লাখ থেকে 4 লাখ, কিন্তু আমাদের প্রিক্লামসের কাট অফ কিন্তু 1 লাখ। ঠিক আছে? হেল্প সিনড্রোম আর অ্যাকিউট ফ্যাটি লিভারে এরকম অ্যাসোসিয়েটেড কোয়াগুলোপ্যাথি থাকে, আর হচ্ছে এগুলো রেনাল ফাংশন অল্টার থাকে। তারপরে হচ্ছে অ্যাকিউট ফ্যাটি লিভার ডিজিজে একটা স্পেশাল কি, যেটা বললাম হসপিকেস গুলোতে থাকে এরকম বিলিরুবিন বেশি থাকলো, জন্ডিস, ইচিং, এসব লিখবে 32 উইকস। হঠাৎ করে বলবে সুগার অল্টার্ড, হ্যাঁ, মানে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। ইউজুয়ালি যদি শুধু প্রিএক্লাম্পসিয়া থাকে, প্রিএক্লাম্পসিয়াতে আপনারা জানেন যে ওদের কিন্তু হাইপোগ্লাইসেমিয়া থাকে না। এখন এমন হতে পারে মহিলাটার হয়তো জিডিএমও আছে, ইনসুলিন নিক, বা ডায়াবেটিস প্রেগনেন্সি আছে, ইনসুলিন নিচ্ছে, হাইপোগ্লাইসেমিয়া আছে, সেটা একটা হতে পারে। হ্যাঁ, যে সুপার ইম্পোজড কিছু একটা, কিন্তু ইউজুয়ালি কিন্তু একটা প্রি এক্লাম্পসিতে হাইপোগ্লাইসেমিয়া হয় না। ওটা অ্যাকিউট ফ্যাটি লিভারে যে একটা সায়েন্সিক ক্রাইটেরিয়া তো আপনার দেখলেন যে হাইপোগ্লাইসেমিয়া থাকে। এখন হচ্ছে আমরা হোল অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড, হোল অ্যাবডোমেন করব। হ্যাঁ, আমরা কিন্তু ইউজুয়ালি শুধু প্রেগনেন্সি প্রোফাইল করবো, কিন্তু এখানে প্রেগনেন্সি প্রোফাইলও করবো, হোল অ্যাবডোমেন করবো, আর সেই স্পেশালি টু সি দা হেপাটোবিলিয়ারি সিস্টেম কেন দেখতেছি। কারণ এমনও তো হতে পারে যে শুধু গল স্টোন আছে, তারপরে কমন বাইল ডাক্ট একটা স্টোন আছে, জন্ডিস আছে, আমি এটাকে এক্সক্লুড করবো কেন? তারপরে হেপাটাইটিস কিন্তু দেখা যায়, হেপাটাইটিসে কিন্তু আপনারা যারা সার্োলজিতে সিএমইউ করছেন, ডিএমইউ করছেন, জানেন যে হেপাটাইটিস সাইন সিমটম দেখে বোঝা যায় যে হেপাটাইটিস হয়েছে। তাহলে হেপাটোমেগালি থাকবে, হেপাটাইটিস এর সাইন থাকবে, অ্যাসাইটিস থাকবে হেপাটোরেনাল অ্যাঙ্গেলে। তারপরে অ্যাকিউট ফ্যাটি লিভার ডিজিজে আপনি ফ্যাটি ইনফিল্ট্রেশন দেখবেন। আর যদি কোনো হেপাটিক হেপাটিক ক্যান্সার থাকে বা প্যানক্রিয়াটিক হেডে যদি ক্যান্সার থাকে, ওগুলো কিন্তু আল্ট্রাসাউন্ডে চলে আসবে। আর পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা কিন্তু হেমোলাইসিস এর ফিচার দেখবো। লিভার বায়োপসি তো এখন ডায়াগনস্টিক ওই যে মাইক্রোভেসিকুলার স্টিয়াটোসিস দিই, কিন্তু লিভার বায়োপসি পর্যন্ত যাওয়া লাগে না, এর আগেই ডায়াগনোসিস হয়ে যায়, বুঝছেন? লিভার বায়োপসি ইউজুয়ালি আমরা করি না। আমরা আর কি করতে পারি? আমরা ইলেকট্রোলাইট করতে পারি, আপার জিআই এন্ডোস্কোপি করতে পারি। সিরোসিসে কেন আপার জিআই এন্ডোস্কোপি করে? কারণ হচ্ছে যে পোর্টোসিস্টেমিক যে অ্যানাস্টোমোসিস গুলো থাকে না, ওগুলো কিন্তু ডাইলেটেড হয়ে যায়। তখন আপনি আবার যে এন্ডোস্কোপিতে পোর্টোসিস্টেমিক ডাইলেটেশন গুলো আপনি দেখতে হবে। এখন ইনভেস্টিগেশন কখনোই শেষ হবে না প্রস্টেটে যদি আপনি ফিটাল ইভ্যালুয়েশন না লেখেন। না লিখলে ম্যাডামরা ভাববে আপনি কিছু পারেন না, এটা লিখতে হবে। ঠিক আছে?
তারপরে ফিটাল ইভ্যালুয়েশন হচ্ছে আমরা কি করি, আল্ট্রাসাউন্ড প্রেগনেন্সি প্রোফাইল করে এখানে ভায়াবিলিটি দেখি, বাচ্চাটা বেঁচে আছে নাকি, এটা তো প্রথম কথা, তাই না? তারপরে ওর ওর বায়োমেট্রিক করি, এফএল দেখি, এসি দেখি, এস্টিমেটেড ফিটাল ওয়েট দেখি, লাইকার দেখি, এফআই, ফিটাল হার্ট রেটটা দেখি, ওটার প্যাটার্নটা কি, ওর লাইভ প্রেজেন্টেশন, কয়টা ফিটাস আছে, প্লাসেন্টা কোথায় লোকেটেড, প্লাসেন্টা লোকালাইজেশন, কোন কনজেনিটাল অ্যানামলি আছে কিনা। অনেকে যারা একটু এক্সপার্ট থাকে ওরা আবার এই যে আম্বিলিক্যাল আর্টারিটা ওটা দেখে দেয় যে ডপলারটা কি নর্মাল কিনা। এরপরে আমরা নন স্ট্রেস টেস্ট করতে পারি, ওটাতে হাইপক্সিয়া ডিটেকশন হয়, বা ফিটাল বায়োফিজিক্যাল প্রোফাইল, ফিটাল ডপলার স্টাডি ইফ নিডেড। হ্যাঁ, যদি খারাপ থাকে তখন আমরা করি। তো বাকি রুটিন ইনভেস্টিগেশন করবো। মানে এইসব জন্ডিসের পেশেন্ট আমরা কি করবো? ধরেন আপনার একটা অবস্টেট্রিক কোলেস্টেসিস নিয়ে পেশেন্ট আসছে, তাহলে ওকে তো আর আপনি 32 উইকস এ ডেভেলপ করলেন। আমার পেশেন্টটা 32 উইকস, আমি তো ওকে 32 উইকস আল্লাহ এটা হয়েছে সিজার করে ফেলি, ডেলিভারি করে ফেলি, তা না। ওকে আমাদের মনিটর করতে, মনিটর করে এটলিস্ট একটা টার্মটা পর্যন্ত নিয়ে আসতো, তারপরে না আমি এটা ইন্ডাকশন দিব। হ্যাঁ, তারপর ডেলিভারির কথা চিন্তা করবো। তাহলে আমাকে মনিটর করতে হবে, এই জিনিসটা কিন্তু লিখতে হবে। ব্রড কোশ্চেন লিখতে, তাহলে ওই প্রত্যেকটা ভিজিটে আপনি কোনো সাইন সিমটম মানে খারাপ হয়েছে নাকি, হেল্পের যেগুলো বললাম, তারপরে ওর এই টিচিংটা বাড়ছে কিনা, ওষুধ যেটা দিচ্ছেন সেটা কাজ করতেছে কিনা, হ্যাঁ, যে ওষুধে আপনার মেডিসিনে কোনো ইমপ্রুভমেন্ট অফ সিমটম ফ্রম মেডিসিন, পালস, ব্লাড প্রেশার দেখলাম, লিভার ফাংশন টেস্ট এভরি মান্থ দেখলাম। আর সেরাম বাইল অ্যাসিড যেটা হয় না বাংলাদেশে, কিন্তু এটা আসলে উইকলি দেখা উচিত। কারণ আপনারা জানেন ক্রিটিক্যাল ভ্যালুর উপরে চলে গেলে তখন কিন্তু ফিটাল ডেথ হতে পারে। মেকোনিয়াম পাসকো, ফিটাল হাইপক্সিয়া হবে, মেকোনিয়াম পাসকো, দেন ফিটাল ডেথ হবে। তো এটা কিন্তু দেখার কথা, এটা পাওয়া যায় না। ফিটাল মনিটরিং হচ্ছে সিম্পোসিয়াম ওয়ান্ডার লাইট দিয়ে আমরা বুঝতে পারি, সিরিয়াল আলট্রাসোনোগ্রাম দিয়ে বুঝতে পারি, তারপর সিটিজি করতে হবে। তাহলে সিরিয়াল আলট্রাসোনোগ্রাম কখনোই আমরা গ্রোথ প্রোফাইল 2 থেকে 3 সপ্তাহ আগে দেখবো না। করে কোনো লাভ নেই গ্রোথ প্রোফাইল, কারণ একটা বাচ্চা, আপনি জানেন যে 2 সপ্তাহতে 200 গ্রাম বাড়ে। তাহলে আপনি 2-3 সপ্তাহ আগে বা আজকে দেখলাম কালকে দেখলাম কি ডিফারেন্স হবে? হ্যাঁ, সিটিজি যেমন আমি উইকলি করতে পারি, ডেইলি করতে পারি। বায়োফিজিক্যাল, এটা ডিপেন্ড করবে আপনার কেস কতটা খারাপ। হ্যাঁ, বায়োফিজিক্যাল প্রোফাইল দিয়ে আপনি উইকলি করতে পারেন। তবে অবস্টেটিক কোলেস্টেসিসে বাচ্চা খারাপ আপনার বাইল অ্যাসিড দিয়েই বোঝা যায় যে কতটুকু এফেক্টেড হচ্ছে বা রোগীর কতটুকু খারাপ। হ্যাঁ, এইসব এই যে মনিটর করে অবস্টেটিক কোলেস্টেসিসে খুব একটা লাভ হয় কিন্তু বইতে আছে। এখন ম্যানেজমেন্ট, তবে আমার তো মনিটর করতে হবে, তাই না? আমি তো আর বলতে আমার যে একদমই কিছু করবো না। আর এখন ম্যানেজমেন্টের প্রিন্সিপাল এত লেখা লাগে না, কিন্তু আমি এখানে লিখছি যে আমি তো অবশ্যই সিমটম রিলিভ করবো, যেন আইডেন্টিফাই করবো কজ গুলো, অ্যাকর্ডিংলি কস্ট ট্রিটমেন্ট করবো। আর অবস্টেট্রিক্স একটা প্রিন্সিপাল অবশ্যই থাকবে যে টু সিলেক্ট দি অপটিমাম টাইম এন্ড মোড অফ ডেলিভারি। হ্যাঁ, অপটিমাম টাইমটা কেন বল, মোড অফ ডেলিভারি বা কেন বলছো অপটিমাম টাইম, হচ্ছে অনেক সময় আপনার হাই রিস্ক প্রেগনেন্সি আগে পরে হতে পারে, তাহলে বাচ্চার বেনিফিট হয়। হ্যাঁ, বাচ্চার লাং ডেভেলপমেন্ট হলো কিনা এটা বের করে রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে এটাকে অপটিমাম টাইম বলা হয়। মোড অফ ডেলিভারি আপনারা জানেন যে সি সেকশন অথবা ভ্যাজিনাল ডেলিভারি। তো ভ্যাজিনাল ডেলিভারি, ভিব্যাক, এগুলো তো আগে চেষ্টা করবেন। যদি এগুলো ফেল করে তখন আমরা সিজার সেকশন করি। জন্ডিস তো কোনো কারণ না সিজার করার, কিন্তু জন্ডিস এর প্রেগনেন্সি ইজ নট এ ইন্ডিকেশন ফর সিজার। ওর যদি এখন ফিটাল ডিস্ট্রেস ডেভেলপ করে ডিউ টু অবস্টেট্রিক কোলেস্টেসিস, তাহলে আপনি তো একটা একটা সিজারের ডিসিশন নিলেন। হ্যাঁ, কিন্তু এই যে একটু জন্ডিস আছে তাই ওটি করে ফেললাম, এখন কিন্তু না। জেনারেল ম্যানেজমেন্ট, তাহলে জেনারেল ম্যানেজমেন্টে আমরা কিন্তু এই এই বাঁধা কথাগুলো লিখতে হয়। হ্যাঁ, আপনি কিন্তু লাভ দিয়ে স্পেসিফিক ম্যানেজমেন্টে গেলে ভাববে যে আপনি ম্যাচিউর এনাফ না। আপনাকে এই কথাগুলো লিখতে হবে, আপনি কি নিয়ে কাউন্সেলিং করবেন, পেশেন্টকে ডায়াগনোসিস, কজ নিয়ে, ট্রিটমেন্ট অপশন, এফেক্ট অন প্রেগনেন্সি, আউটকাম, এগুলো নিয়ে কথা বলবেন। অবশ্যই একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগবে। আপনি অনেক জানেন তারপরও কিন্তু আপনার সিনিয়র অস্ট্রেশন, তারপর আপনার ফিটোম্যাট্রনালের ওপিনিয়ন, তারপর হেপাটোলজিস্টের ওপিনিয়ন, ইন্টারনাল মেডিসিন, তারপর অ্যানেস্থেসিওলজিস্ট, নিওনাটোলজিস্ট, হ্যাঁ, এদের কথা আপনার, এদের সাথে আপনার কমিউনিকেট করতে হবে। এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, ঠিক আছে? তারপরে আমাদের টার্সিয়ারি কেয়ার সেন্টারে ডেলিভারিটা করলে ভালো হয়, যেখানে আইসিইউ ফ্যাসিলিটি, এনআইসিইউ ফ্যাসিলিটি, মাও খারাপ থাকতে পারে বাচ্চাও খারাপ থাকতে পারে।
আপনি একটু উপজেলা হেলথ কমপ্লেক্সে হয়তো এটা ম্যানেজ করাটা ভালো আইডিয়া হবে না, হ্যাঁ। ওখানে আইসিইউ নাই, এনআইসিইউ নেই, ও বাচ্চার এনআইসিইউ লাগলে সমস্যা। অ্যাকিউট ফ্যাটি লিভার যদি হয় মার আইসিইউ লাগতে পারে, যদি হেল্প সিনড্রোম হয় মার আইসিইউ লাগতে পারে। তো ব্লাড কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করছে, ব্লাড লাগতে পারে, ঠিক আছে। তাহলে কি লেখছে যে যদি আমাদের অন্য কোমরবিডিটি থাকে, যেমন হাইপার টেনশন, এনিমি, ইনফেকশন, ডায়াবেটিস, মেলাপ্স, এগুলো ট্রিটমেন্ট করবো। যদি প্রিমেচার ডেলিভারি করতে হয় তখন আমরা ইনজেকশন স্টেরয়েড দিয়ে ব্লাড আর ব্লাড কম্পোনেন্ট রেডি রাখবো, একটু কম রাখ পিপিএইচ। কোয়াগুলোপ্যাথি থাকে, আপনারা জানেন যে পিপিএইচ এর কজের ভিতরে কি আছে, অ্যাটনিসিটি আছে, রিটেন প্রোডাক্ট আছে, ট্রমা আছে, আর হচ্ছে ব্লাড কোয়াগুলোপ্যাথি, থ্রম্বিন, যেটা টি, 4টা টি। তাহলে এই যে আপনার এখানে কিসের জন্য মেনলি পিপিএইচ হয়, এখানে হয় যে কোয়াগুলোপ্যাথি থাকে। আর মাকে বেড রেস্টে থাকতে হবে, স্ট্রেসফুল অ্যাক্টিভিটি অ্যাভয়েড করবো, আর একটা ব্যালেন্স নিউট্রিশনাস ডায়েট দিব, প্রোটিন কার্বোহাইড্রেট থাকবে, হাই ফ্যাটি ফুড অ্যাভয়েড করবে, পার্সোনাল হাইজিনটা মেনটেন করবে। আর অফেন্ডিক ড্রাগ যে ফুড যেমন আছে না, যে হেপাটোটক্সিক ড্রাগ আছে না, যে পেশেন্টের একটা আমরা হেপাটোটক্সিক ড্রাগ দিব না, হুম, এনএসএইড, সেডেটিভ, এগুলো অ্যাভয়েড করি। আর এনসেফেলোপ্যাথি যেমন হবে প্রোটিন রেস্ট্রিকশন করতে হয়, আর গাট স্টেরিলাইজেশন করতে হয়, হ্যাঁ। যখন আপনার হেপাটাইটিস এর পেশেন্ট থাকবে, এই কথাগুলো এগুলো মুখস্থ, এরকম ধরেন অসপি স্টেশনে একটা কোশ্চেন আসবে, এগুলো বলতে থাকবেন, আপনার রিটেন আসলো, এই জিনিসগুলো লিখতে থাকবেন, জিনিসগুলো অটো চলে আসবে। যেমন আমরা গাট স্টেরিলাইজেশন করতে হয় কোনো হেপাটিক একটা পেশেন্টের, তাহলে কিভাবে গাট স্টেরিলাইজেশন করি আমরা? ওরাল নিওমাইসিন 1 গ্রাম 6 hourly দিই, বা রিফাক্সামিন আমরা 500 মিলিগ্রাম বিডি দিয়ে এগুলো গাট স্টেরিলাইজ করি। আর ভিটামিন কে যেটা, ও 10 মিলিগ্রাম 5 থেকে 10 দিন আমরা দিব, আইভি অথবা ওরাল দিতে পারি, ঠিক আছে। আর এই ইনজেকশন ডেক্সামেথাসোন হচ্ছে লাপিটাল লাগলে, যে একবার বলছি, এখন ওই পেশেন্টের তো অনেক ইচিং হচ্ছে, হ্যাঁ। তাহলে একটা কুল বাতি কথা বলতে পারি, ক্যালামাইন লোশন আছে যে গোলাপি রঙের, দেখবেন চিকেন পক্সের বাচ্চাদের দেয়, এগুলো আমরা পেশেন্টকে দিতে পারবো। আর বলতে আর কাউন্সিলিং করবো যে তুমি হচ্ছে এই ঠিক মতো গুরুত্ব না দিলে, সময় আমার কথা না শুনলে, ফলো আপে না আসলে, ভার্গাস সিমটম, ফিটাল মুভমেন্ট দৌড়ায় না আসো, তাহলে কিন্তু আইওডি স্টিল বাড়তে পারে, এমনিতেও হতে পারে মা বেশি খারাপ হয়ে গেছে, হ্যাঁ, মাকেই বাঁচানো যাচ্ছে না, তখন তখন হতে পারে না যে ও ওর স্টিল বাড়তে যেতে পারে না, স্টিল এরকম হতে পারে। তো এগুলোর জন্য আগে থেকে কথা বলে রাখতে হবে। আপনি যদি বলেন না কিচ্ছু হবে না, আমি সব ম্যানেজ করে ফেলবো, একটা অ্যাকিউট ফ্যাটি লিভারে বলেন, আর মাও মারা গেল, বাচ্চা মারা গেল, তখন পার্টি বলবে যে আপনি তো আমাদের কিছুই বলেন না। আমার বলতে হবে যে মার এটা হঠাৎ করে অ্যাকিউট ফ্যাটি লিভার ডেভেলপ করছে, মা মরে যাচ্ছে, বাচ্চা মরে যাচ্ছে, অনেক খারাপ একটা হাই রিস্ক বন্ড সাইন নিবেন, এগুলো করতে হবে। এটাই কাউন্সিলিং এর পার্ট। আপনি অনেক ভালো গাইনোকোলজিস্ট, ঠিক আছে, কিন্তু তারপরও এগুলো যেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স, সেই কাউন্সিলিং গুলো করতে হবে। অ্যান্ড সিমটোমেটিক ট্রিটমেন্ট, ইচিং এর জন্য আমরা অ্যান্টিহিস্টামিন যেমন ফেক্সোফেনাডিন, সেট্রিজিন, ডাইফেনহাইড্রামিন, হ্যাঁ, কুল বাথিং, স্পঞ্জিং, ক্যালামাইন লোশন, এগুলো। আর ফিভারের জন্য অ্যান্টিপাইরেটিক স্পঞ্জিং করি আমরা। ফিভার হলে কিন্তু শুধু নাপাকে ছেড়ে দিলে কিন্তু হবে না, পার্টিকে বলতে হবে যে একটা কাপড় দিয়ে, একটা রুমাল দিয়ে ভিজে একটু গাটা মুছে দাও, কপালে দাও। এগুলো করলেও, স্পঞ্জিং করলে টেম্পারেচার কমে, ঠিক আছে। অনেকে কিন্তু প্যারাসিটামল দিয়ে চলে যান, এটা ভালো প্র্যাকটিস না। আপনাকে তো কেউ স্পঞ্জিং করতে হবে, আপনি সিস্টারকে বলেন, খালাকে বলেন, পেশেন্ট পার্টিকে বলেন। ভমিটিং থাকলে অ্যান্টি এমিটিক দিব। যদি কনস্টিপেশনটা প্রিভেন্ট করতে হবে, কনস্টিপেশন থাকা যাবে না, তাহলে আমরা ল্যাকটুলোজ 3 times ডেইলি দিব, 4 চামচ করে, বা 3 চামচ করে 3 বার দিলাম। কোমরবিডিটি যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, ইউটিআই যদি অ্যাসোসিয়েট থাকে, সেগুলো আমি ট্রিটমেন্ট করি। এখন স্পেসিফিক ম্যানেজমেন্ট, হ্যাঁ, যেমন হচ্ছে আপনার অস্টিটিক কোলেস্টেসিস আমরা কি দিব, ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে আরসো ডিঅক্সিকোলিক অ্যাসিড, 500 মিলিগ্রাম বিডি দিই, হ্যাঁ, পেশেন্টকে 500, আমরা একটু কম দিই না, প্র্যাকটিস আমরা 150 দিই, 300 দিই, কিন্তু এটা লিটারেচারে লেখা আছে যে 500 মিলিগ্রাম বিডি দিই, হ্যাঁ। ইউজুয়ালি এগুলো থার্ড ট্রাইমেস্টারেই হয়, তো এগুলো সেফ, থার্ড ট্রাইমেস্টারে তো এগুলো দেওয়াই যাবে। আর হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 2 গ্রামের বেশি আপনি দিতে পারবেন না, ঠিক আছে। আর আরেকটা আরো কিছু ড্রাগ যেমন কোলেস্টারামিন দিতে পারি, আরসোক্রিক ডিঅক্সিকোলিক অ্যাসিডটা আপনি দিলেন না, তারপর কোলেস্টারামিন দিবেন।
তখন এটা দিতে পারেন। আবার এস অ্যাডেনোসিন মিথিওনিন আছে, রিফাম্পিসিন আছে। যখন আসো ডিঅক্সিকোলিক অ্যাসিডটা কাজ করার জন্য থার্ড ট্রাইমেস্টারে রিফাম্পিসিন দিতে পারি, কিন্তু রিফাম্পিসিনে দেখতে হবে যে লিভার ফাংশন নর্মাল কিনা। হ্যাঁ, আর এটা তো ফার্স্ট লাইন ড্রাগও না, কিন্তু এগুলো অপশন, এগুলো ইউজ করা যায়। ভাইরাল হেপাটাইটিস কি? ভাইরাল হেপাটাইটিসে এটা মেডিকেল ইমার্জেন্সি। ভাইরাল হেপাটাইটিস হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব, তারপরে নিউট্রিশিয়াস ডায়েট দিব, ডোনার রেডি থাকবে, ব্যারিয়ার নার্সিং। ব্যারিয়ার নার্সিং কেন? কারণ এই যে বাচ্চাটার মাটা যদি এইচবিসিজি পজিটিভ থাকে, আপনি অবশ্যই বাচ্চাটাকে আপনি ওই হেপাটাইটিস যে ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন, তারপরে হেপাটাইটিস ভ্যাকসিন দিয়ে তারপরে ব্রেস্ট ফিডিং করাবেন। আর মাটাকে সাবধানে বলবেন যে করতে, কারণ মার তো হেপাটাইটিস বি, তাই না? তো বাচ্চা ফিটাসকে যদি হেপাটাইটিস বিটা দিয়ে দেয়, ট্রান্সমিশন হয়ে যায়, তখন বাচ্চাটা তো ছোট, আর ডে 1 ও ধরেন ইনফেক্টেড হয়ে গেল, তখন কিভাবে প্রিভেনশন করা যায় ওটা আমি বলতেছি। তখন কি হবে, আপনি প্যাথোলজিটা বোঝেন। ও তো একটা ছোট বাচ্চা, এখনই হেপাটাইটিস পজিটিভ। মহিলাটা তো ধরেন একটা অ্যাডাল্ট লাইফে তো একটা পেস্ট, ও একটা বাচ্চা এখনই এরকম এফেক্টেড হলো, তাহলে ওর কি হবে? ও 10 বছর, 12 বছর, 15 বছর হলে লিভার সিরোসিস, ও 20 বছর হলে লিভার ক্যান্সার হবে। সারা জীবন এইসব অ্যান্টিভাইরাল ড্রাগ খেতে হবে। সো আপনি যদি কেয়ারফুল থাকেন, হ্যাঁ, আপনারা যদি মানে চিন্তা করে কাজ করেন, পড়ালেখা করে কাজ করেন, এই বাচ্চাটার লাইফটা আপনি কিন্তু বাঁচাতে পারেন, তাই না? কে চায় যে 12 বছরের সিরোসিস, 15 বছরের ক্যান্সার? কেউ চায় 20 বছরের ক্যান্সার? তাহলে অবশ্যই আপনারা একটু থাকবেন, মানে একটু সচেতন থাকবেন, পড়ালেখা করবেন। যেমন ইউনিভার্সাল ইনফেকশন প্রিভেনশনটা করতে হবে, বাচ্চাকে ভ্যাকসিন দিতে হবে, ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। ফিভার হলে অ্যান্টিবায়োটিক দিবেন, তারপরে অ্যান্টিভাইরাল ড্রাগ যেটা বলছে লেমিবুডিন, আমরা 34 সপ্তাহ পর থেকে লেমিবুডিনটা দিই। সেডেটিভ, এনএসিড এগুলো অ্যাভয়েড করি। এখানে আরো ইলাবোরেটলি পরে আছে, এখানে শর্ট করে লেখছেন, শর্ট করে অ্যান্সার করতে এইভাবে লিখবেন যে আমরা মেমব্রেন রাপচার, প্রলং লেবার, প্রম, তারপরে ফিটাল স্কাল্প ইলেকট্রোড। কারণ আপনি ফিটাল স্কাল্প ইলেকট্রোড করে ভালো পিএইচ বুঝতেছেন, কিন্তু ওই যে বাচ্চার মাথাটা যে আপনি ইনজুরি করলেন, মার ভ্যাজানাল সিক্রেশন দিয়ে হেপাটাইটিসটা ঢুকে গেল, এখানে তো এটা করার কোনো প্রয়োজন নেই। প্রলং লেবার করছেন, প্রম করতেছেন, তখন ওই মেমব্রেন রাপচার হচ্ছে, মার ইনফেকশনটা এমনিওটিক ফ্লুইডে চলে গেল, তখন বাচ্চা এফেক্টেড হয়ে গেল। হ্যাঁ, তো এইগুলো অ্যাভয়েড করতে পারবো। তো ফিটাল ব্লাড স্যাম্পলিংটা আমরা অ্যাভয়েড করি, হেপাটোটক্সিক ড্রাগ। নিওনেটোলজিস্টের সাথে এখানে প্রেজেন্ট থাকতে হবে, উনি কি কি বলে, কিভাবে টেস্ট করেন, বাচ্চাকেও কিন্তু ফলো আপ করতে হয়। তারপরে সবাইকে কিন্তু স্ক্রিন করতে হবে, সবাইকে ভ্যাকসিনেশন করতে হবে। হ্যাঁ, তারপরে সে যদি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকতেই হয়, যে বিদেশে ওরা দেশেও তো এখন মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে, যদি থাকতেই হয়, অবশ্যই অবশ্যই আমার কন্ডম ইউজ করতে হবে। হ্যাঁ, সেফ সেক্স প্র্যাকটিস যেটা। তারপরে ডাবল গ্লাভস, আমি একটা প্যাথোলজিস্ট, আমি এখন ডাবল গ্লাভস ইউজ করবো। হ্যাঁ, আমি কালেক্ট করার সময় নিজেই এফেক্টেড হলাম, তারপরে ওয়াইফকে এফেক্ট করলাম, ওর বাচ্চাগুলো এফেক্টেড হলো। দরকার নাই তো, আপনার যদি ওটি হয় থাকে, আপনি 2টা গ্লাভস পরবেন যদি দেখেন পেশেন্ট পজিটিভ হয়। আর হেপাটাইটিস ই তে বলতেছে ম্যাটার্নাল মর্টালিটি 15 থেকে 20%। হ্যাঁ, আর হেপাটাইটিস ই তে ইমিডিয়েট যখন আপনি দেখবেন যে একটা প্রেগনেন্ট লেডি, ওর হেপাটাইটিস ই পজিটিভ, হেপাটাইটিস ই পজিটিভ, অবশ্যই একটু রেফার একটা টার্সিয়ারি সেন্টারে একটু পাঠিয়ে দিবেন। হ্যাঁ, ওর ইমিডিয়েট হসপিটালাইজেশন লাগবে, তারপরে ওর একটা সাপোর্ট লাগবে, আইসিইউ লাগতে পারে, ব্লাড লাগতে পারে। হ্যাঁ, তারপরে অ্যাকিউট ফ্যাটি লিভার ডিজিজটা, এইটা এখানে যেটা হবে মেডিকেল ইমার্জেন্সি, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে যে আপনার ইনিশিয়াল ম্যানেজমেন্ট, আমরা যেটা জানি যে এবিসিডি দিয়ে করব, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, তবে ডিসেবিলিটি, এগুলো আমরা কিন্তু আহ মেনটেন করতে হবে, যেহেতু এটা একটা ইমার্জেন্সি পেশেন্ট। আমরা এয়ারওয়ে দেখি, ব্রিদিং দেখি, সার্কুলেশন দেখি, আর যে ডিসেবিলিটিটা সেটা দেখি। এখানে হেপাটোলজিস্ট, নেফ্রোলজিস্ট, হেমাটোলজিস্ট এরা থাকবে, ঠিক আছে? তারপরে আইসিইউ সাপোর্ট লাগতে পারে। তারপর ডেফিনেটিভ ম্যানেজমেন্ট কি, যদি আপনি অ্যাকিউট ফ্যাটি লিভার ডিজিজে কিন্তু
আমার বেবি ডেলিভারি ইমিডিয়েট টার্মিনেশন অফ প্রেগনেন্সি করতে হবে। কেন করতে হবে সেটা বুঝতে হবে। প্রি এক্লাম্পসিয়াতে কেন আমরা ইমিডিয়েটলি মানে যদি সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া হয়, কন্ট্রোল করতে পারতেছেন না, ক্রাইটেরিয়া ফুলফিল করছে এখন কন্টিনিউ করতে পারছে না, বা এক্লাম্পসিয়াতে কেন ইমিডিয়েট টার্মিনেশন হবে, কেন অ্যাকিউট ফ্যাটি লিভারে টার্মিনেশন হবে, এগুলো কিন্তু বুঝতে হবে, কেনটা জানতে হবে। যেমন অ্যাকিউট ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে বাচ্চাটার জন্য মার এই অবস্থা হচ্ছে, আমি যদি ডেলিভারি করি মাকে বাঁচানো যাবে। হ্যাঁ, এখানে বলতেছে এইসব জন্ডিসের পেশেন্টের ভ্যাজিনাল ডেলিভারিটাই হচ্ছে প্রেফারেবল। কারণ হচ্ছে যে ওটি করলে তো অনেক মাল্টিপল পয়েন্ট আপনার কাটবেনই করবেন, ওখানে হেমোরেজ হবে কারণ কোয়াগুলোপ্যাথি। ভ্যাজিনাল ডেলিভারি হলে তো শুধু ইউট্রেন ওয়াল নিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ, মাল্টিপল পয়েন্টে তো কাটানো আছে, মাল্টিপল পয়েন্টে ব্লিডিং। আর তাহলে আপনি সাথে আমরা কেন ইমিডিয়েটলি ডেলিভারি বলি, বা যে সিভিয়ার ফিচার অফ প্রি এক্লাম্পসিয়া যেটা আমরা কন্ট্রোল করতে পারতেছি না ওইটাতে কেন ইমিডিয়েট? কারণ ওটাও তো আপনার একটা প্যাথোলজি অফ দা প্লাসেন্টা না? প্লাসেন্টেশনটার জন্যই তো আপনার এত এরকম মাটার এত খারাপ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। তো আপনি যদি ওই প্লাসেন্টাটা, বাচ্চাটা ডেলিভারি করেন, প্লাসেন্টাটা সরাই ফেলেন, তো মা ভালো হয়ে যাচ্ছে। যেন এক্লাম্পসিয়া তো বলে ইরেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ আমরা ডেলিভারি করি। এখন এই পেশেন্টের অ্যাকিউট ফ্যাটি লিভার ডিজিজ কয়েকবারই বলছি, যদি হাইপোগ্লাইসেমিয়া থাকে, যখন হাইপোগ্লাইসেমিয়া থাকে তখন আমাদের 10% ডেক্সট্রোজ আইভি দিতে হয়। এখানে ভিটামিন কে 10 মিলিগ্রাম আয়রন দিব, তখন বললাম ওইভাবে করে 5 to 10 days দিব। মানে ম্যাটারনাল মর্টালিটি 9 to 25%। তার মানে এখানে যে 4টা মহিলা আসে, একটা মহিলা মরে যেতে পারে। পার্টিকে কিন্তু এটা বলতে হবে যে এটা কিন্তু খুব ক্রিটিক্যাল, মা মরে যেতে পারে, বাচ্চা মরে যেতে পারে। হ্যাঁ, এটা না বললে কিন্তু একটু প্রবলেম। ইনপুট আউটপুট চারটা দেখবেন, যদি ইলেকট্রলের ইমব্যালেন্স কারেক্ট করবেন, আইভি অ্যান্টিবায়োটিক দিবেন, প্লাজমা ফেরেসিস প্রয়োজন হলে দিবেন। আর আপনার ওর যে কোয়াগুলোপ্যাথি সেটা আপনাকে অবশ্যই ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ক্রায়োপ্রিসিপিটেট দিয়ে কারেকশন করতে হবে। যারা ঢাকা মেডিকেলে ট্রেনিং করছেন ওর তো দেখছেন, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা নিয়ে কিন্তু আমরা দৌড়াদৌড়ি করছি সারাদিন। তারপরে ওর ওকে মনিটর করব কিভাবে? হ্যাঁ, এটা মনিটরিংটা কিভাবে মনিটর করতেছে, মনিটর করতেছি হচ্ছে যে আপনার ওর গ্লুকোজটা দেখতেছি 2 ঘন্টা পর পর, কারণ ও তো হাইপোগ্লাইসেমিয়া, গ্লুকোজটা দেখছি। তারপরে ওর 2 ঘন্টা পর পর ওর গ্লুকোজ অ্যাসেসমেন্টটা করবো। তারপরে হচ্ছে আপনার ওর লেভেল অফ কনসিয়াসনেসটা দেখি, ভাইটাল সাইন গুলো আমরা আওয়ারলি দেখবো। পালস, ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট, হ্যাঁ, রেসপিরেটরি রেট, লেভেল অফ কনসিয়াস আওয়ারলি মনিটর করব। তারপরে 6 আওয়ারলি আমরা সিবিসি, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট আর ইলেকট্রোলাইট দেখবো। আর হেপাটিক ফেলিয়ারে হেপাটিক ট্রান্সপ্লান্ট আমরা করি, মানে এটা একটা অপশন আছে বাংলাদেশে এখন। হেপাটিক ট্রান্সপ্লান্ট এখন স্যাররা করে। তো এরকম লিভার যেহেতু ফেল করছে এখন, যদি ডোনার থাকে, ম্যাচ করে, হ্যাঁ, HLA টাইপিং যদি পজিটিভ হয়, মানে মিলে যায়, তখন হেপাটিক ট্রান্সপ্লান্ট করতে হবে। পুরোপুরি যদি ফেল করে, মানে ডায়ালাইসিস যদি প্রয়োজন, ক্রিয়েটিনিন ডায়ালাইসিস করতে হতে পারে। মেকানিক্যাল ভেন্টিলেশন, তারপরে হচ্ছে এই যে ডেলিভারি, আপনি হচ্ছে সিজারে ডেলিভারিটা আপনার কুইকার হবে, হ্যাঁ, কিন্তু মোর রিস্ক অফ ব্লিডিং, এটা কিন্তু খেয়াল করতে হবে। আপনি যেখানে যেখানে প্রিক করতেছেন, যেখানে যেখানে কারেক্টাসে কাটতেছেন, এখানে কাটতেছেন, ইউট্রাসে কাটতেছেন, হ্যাঁ, মা সেল টাসেল সব জায়গায় ব্লিডিং হতে পারে। যদি কুইকার একটাই, আমরা ভ্যাজাইনাল ডেলিভারিটা আমরা প্রেফার করি, ঠিক আছে। এন্ড হেল্প সিনড্রোম, হেল্প সিনড্রোম যে আপনারা প্রি এক্লাম্পসিয়া যিনি পড়াবে ওখানে আরো বলবে, কিন্তু শর্ট করে যে হেল্প সিনড্রোম একটু সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া একটা বাজে একটা একটা কন্ডিশন, এখানে আইসিইউ সাপোর্ট লাগে। আপনারা জানেন যে হাইপারটেনশন ম্যানেজমেন্ট হবে অ্যান্টি হেপাটেন্সিভ ড্রাগ দিয়ে। যদি 168 না 110 এর বেশি চলে যায় তাহলে আইভি ড্রাগ দিতে হবে, নয়তো ওরাল ড্রাগ দিয়ে ম্যানেজ করবেন। কনভালশন প্রিভেন্ট করার জন্য, হ্যাঁ, আপনাকে ইনজেকশন ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে। তারপর কোয়াগুলোপ্যাথির জন্য আপনি হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ক্রায়োপ্রিসিপিটেট দিবেন। তারপরে প্রম্পট ডেলিভারি করবেন। হ্যাঁ, আর জেনারেল ম্যানেজমেন্ট যেটা আছে, জেনারেল ম্যানেজমেন্ট দিবেন, ঠিক আছে। আর ডেলিভারি যেটা অবস্টেট্রিক ম্যানেজার প্রম্পট ডেলিভারি করছে। হেল্প সিন্ড্রোমে আসলে রাখা যায় না। হেল্প সিন্ড্রোমে যেটা মেসেজ হচ্ছে, হেল্প সিন্ড্রোমে কিন্তু ডেলিভারি করে ফেলতে হবে, ঠিক আছে। হেল্প সিন্ড্রোমে কিন্তু আপনি আহ ওভাবে করে প্রেগনেন্সি কন্টিনিউ করা যায়। অবস্ট্রাকটিভ অবস্ট্রাকটিভ জন্ডিস যেটা, ওটা তো আসলে সার্জারির কেস। হ্যাঁ,
আমরা এনপিও রাখবে, এনপিও টিল ফার্দার অর্ডার আমরা এনপিও রাখতেছি। তারপরে হচ্ছে আইভি ফ্লুইড দিব, অ্যানালজেসিক মানে অ্যাকিউট অ্যাবডোমেনের জিনিস দিব, যেমন অ্যানালজেসিক দিব, অ্যান্টিবায়োটিক দিব, সার্জনকে সার্জারিকে করবে, ইনফর্ম করব। তারপরে ওরা হচ্ছে পিউপেরিয়ামের পর, ডিউরিং পিউপেরিয়াম ওরা হচ্ছে ডেফিনিটিভ সার্জারিটা সিবিডি থেকে স্টোন করবে, সরাবে। হ্যাঁ, আর অবস্টেট্রিক ম্যানেজমেন্ট, কারণ এমনিতেও তো একটা বাচ্চা থাকলে আপনি চিন্তা করুন ওর ভিতরে একটা ক্রিটিক্যাল মাটা, তারপরে বাচ্চাটা এখন ও কোথায় কি প্রোব ঢুকাবে কি করবে, ওটা পরেই করে প্রিপারেমেন্ট, তাই না? একটা বাচ্চা থাকলে কিভাবে ল্যাব কল করবে, বা ওটা কি আসলে সেফ বাচ্চার জন্য, সেফ মার জন্য কি সেফ একটা জিনিস? এর জন্য প্রিপারেমে এসব হয়, ওটি সবকিছুর কেনটা বোঝার চেষ্টা করো। এখন অবস্টেটিক ম্যানেজমেন্ট আমরা এতক্ষণ কি বললাম, আমরা জেনারেল ম্যানেজমেন্ট বললাম, স্পেসিফিক ম্যানেজমেন্ট বললাম, এখন অবস্টেটিক ম্যানেজমেন্ট। অবশ্য হচ্ছে এইভাবেই কোশ্চেন অ্যান্সার করতে। অবস্টেটিক ম্যানেজমেন্ট হচ্ছে যে টাইম অফ ডেলিভারি, অবস্টেটিক কোলেস্টেসিস হচ্ছে 37 থেকে 38 কমপ্লিটেড উইকসে আমরা ডেলিভারি করে ফেলতেছি। কেন? কারণ আমরা যদি এটা রেখে দিই তখন বাইল অ্যাসিড জমতে থাকবে, তবে ফিটাল ডিস্ট্রেস হবে, তারপরে আইওডি হয়ে যাবে, ফিটাল অ্যাসিডোসিস হবে। আর ভাইরাল হেপাটাইটিসে কিন্তু কোথাও বলে নেই যে ভাইরাল হেপাটাইটিসে যে ডেলিভারি করে ফেলতে হবে দ্রুত। হ্যাঁ, যে কোনো ভাইরাল হেপাটাইটিসে আমি স্পন্টেনিয়াস অনসেট অফ লেবারের জন্য ওয়েট করব এক্সপেক্টেড ডেলিভারি ডেট পর্যন্ত। হ্যাঁ, আর যদি অ্যাকিউট ফ্যাটি লিভার ডিজিজ হেল্প সিন্ড্রোম থাকে, তাহলে আপনাকে যেটা বললাম যে এটা যদি আমি ডেলিভারি করে ফেলতে পারি মাটা বেটার হয়ে যাবে, তাহলে ইমিডিয়েট টার্মিনেশন অফ প্রেগনেন্সি ইরিসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ। হ্যাঁ, আর যদি কোনো কারণে আমার কোনো ইন্ডিকেশন থাকে ফিটাল ডিস্ট্রেস হচ্ছে যাই হোক, কিন্তু বাচ্চা প্রি টার্ম লেস দেন 30 উইকস, আপনার 37 উইকস, হ্যাঁ, তাহলে আরসিওজি যে গাইডলাইন আছে সে অনুযায়ী আমি হচ্ছে ইনজেকশন স্টেরয়েড দিব। কেন? টু ফর দ্য ফিটাল লাং ম্যাচুরেশন। হ্যাঁ, তাহলে প্রিম্যাচিউর টার্মিনেশন করবো এনি টাইম ইউ নিডেড আফটার ইনজেকশন স্টেরয়েড। আর এই প্লেস অফ ডেলিভারিটা আপনাদের বলেছে যে টার্সিয়ারি কেয়ার সেন্টারে করতে হবে, যে এনআইসিউ আইসিইউ ফেসিলিটি আছে। মোড অফ ডেলিভারি হচ্ছে ভ্যাজিনাল ডেলিভারিটাই প্রেফারেবল, বিকজ অবস্টেটিক কন্ট্রাইন্ডিকেশন না থাকে। হ্যাঁ, আর সিজার হচ্ছে অবস্টেটিক রিজনে আমরা সিজারটা করব, এমনিতে কিন্তু হেপাটাইটিস কিন্তু সিজারের ইন্ডিকেশন না। তাহলে ইন্ডাকশন যদি করি কিভাবে করতে পারি, সার্ভিক যদি রাইট থাকে তাহলে আমি এআরএম করে অক্সিটোসিন ড্রিপ শুরু করতে পারি। হ্যাঁ, আর আনড্রাইভ যদি থাকে আপনারা জানেন যে 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 ইন্ডাকশন পড়াবে উনি এখন ডিটেলে বলবে যে কিভাবে মেসোপ্রস্টল দিয়ে এই আমরা ইন্ডাকশনটা করি। হ্যাঁ, তাহলে এখন ডেলিভারি, লেবার আর ডেলিভারিতে আমি কি করব? লেবার আর ডেলিভারিতে যে বেড রেস্টে থাকবে পেশেন্ট, হাইড্রেশন মেনটেন করতে হবে, লেবার অ্যানালজেসিয়া করতে হবে, পেশেন্টটাকে পার্টোগ্রাফ সিটিজি দিয়ে আমি মনিটর করব। তারপর যদি সেকেন্ড স্টেজ অফ লেবারটা আমি ফর্সে ভেন্টোস দিয়ে আমি কাটশট করতে পারি। হ্যাঁ, টু প্রিভেন্ট দ্য ডিলে ইন দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার, মানে ফুল ডাইলেটেড এর পরে। তারপরে থার্ড স্টেজ অফ লেবারটা আমি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবারটা করব, অক্সিটোসিন দিয়ে কন্ট্রোল কন্ট্রাকশন প্লাসেন্টা ডেলিভারি করব। পিউবেরিয়ামে আমি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করবো, আর সারাক্ষণ ভিজিলেন্ট থাকবো পিপিএইচ এর জন্য, কারণ ওর কোয়াগুলোপে ব্লাড কোয়াগুলোপ্যাথি থাকে, পিপিএইচ হতে পারে ডিউ টু থ্রম্বিন। হ্যাঁ, আর বেবিটাকে রিসাসিটেশন লাগলে রিসাসিটেশন করবে নিওনেটোলজিস্ট, অনেক সময় প্রয়োজন পড়ে বাচ্চা তো রিসাসিটেট করতে হয়, নিওনেটোলজিস্ট করবে। আগের দিন আমি যে ক্লাসটা নিয়েছিলাম সবাইকে আসলে রিসাসিটেশন শিখতে হবে। হ্যাঁ, নিওনেটোলজিস্ট সব জায়গায় নাই, তখন আপনি রিসাসিটেশন করবেন। আর হচ্ছে যদি মা পজিটিভ থাকে তখন আমি বাচ্চার যে কর্ড ব্লাড যেটা আছে ওটা আমি যে কালেক্ট করব। কর্ড ব্লাড, প্লাসেন্টাতে যে ব্লাডটা থাকে ওটা কিন্তু মার ব্লাড, ওটা কিন্তু বাচ্চারই ব্লাড। হ্যাঁ, কর্ড ব্লাড দিয়ে কিন্তু আমরা টেস্ট করি না, যে RH নেগেটিভ যখন হয় আমরা কর্ড ব্লাডটা ল্যাবে পাঠাই না, কর্ড ব্লাডটা আমি এইচবিসিজি টেস্ট করে দেখবো যে ওটা পজিটিভ কিনা। তারপরে বেবিটাকে ইমিউনোগ্লোবিন হেপাটাইটিস বি ভ্যাকসিন দিয়ে ভ্যাকসিনেট করবো, আর বাচ্চাটাকে ভিটামিন K দিব। আর মাটাকে কন্ট্রাসেপশন দেখছেন, বেবি পিভেরিয়াম কন্ট্রাসেপশন সব বলতে হয়। প্রথম 6 মান্থসে ওকে প্রজেস্টেরন অনলি পিল দিব, তারপরে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তারপরে এগুলো আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল হচ্ছে অ্যাভয়েড করি, আর যে LARC যেটা লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভটা দিব।
এখন হচ্ছে আমার তো পেশেন্টের জন্ডিস যে কোনো কিছু, ওকে তো একটা লিভার ফাংশন টেস্ট আমার করতে হবে, তো কবে কবে করব? আমরা ডিসচার্জের দিন করব, 7 থেকে 14 দিন পরে করব, 6 সপ্তাহে করব, হ্যাঁ। এখন যদি ও 2 সপ্তাহের ভিতরে ভালো হয়ে যায় তাহলে তো খুবই ভালো। যদি পারসিস্ট করে, ওর লিভার ফাংশন অল্টার থেকে হেপাটোলজিস্টের কাছে পাঠাবে। আর এরকম কাউন্সিলিং করতে হবে যে তোমার পরবর্তী প্রেগনেন্সিতে 40 থেকে 60% ক্ষেত্রে এটা রিকারেন্স হতে পারে। হ্যাঁ, এটা কিন্তু করতে হবে। এখন একটু হেপাটাইটিস ছিল, হেপাটাইটিসটা একটু শর্ট করে বলতে চাচ্ছিলাম, যেহেতু এত ভাইরাস নিয়ে এত কথা হলো। এই একটা যদি আপনার জন্ডিস ইচিং থাকে, একটা ব্রড কোশ্চেন যদি আসে বা শর্ট অনেক কোশ্চেন এখান থেকে আসতে পারে, এরকম করে করে সব লিখতে হবে। আর হচ্ছে এখন হেপাটাইটিস এ, কয়েকটা হেপাটাইটিস একটু বলি, তারপরে শেষ করা যাবে। তাহলে হেপাটাইটিস এ, যদিও হেপাটাইটিস গুলো আমরা পড়ছিলাম যে প্রেগনেন্সি ইনফেকশন ইন প্রেগনেন্সি যে চ্যাপ্টারটা, তো তখন বলে, যেহেতু এটা রিলেটেড এর জন্য বলতেছি। তাহলে হেপাটাইটিস এটা কিভাবে স্প্রেড হয়? হ্যাঁ, এটা তো ফিকোরাল রুটে স্প্রেড হয়। তাহলে ইনকুবেশন পিরিয়ডটা হচ্ছে যে 1 মাস, হ্যাঁ। তাহলে আমরা কিভাবে ডিটেক্ট করবো? তখনই কিন্তু বলে আসছি যে আমরা হেপাটাইটিস এ এর অ্যান্টিবডিটা চেক করবো। তাহলে যদি যে কোনো ভাইরাসের যদি আমরা এরকম দেখি আইজিএম টা পজিটিভ থাকে, তাহলে এটা অ্যাকিউট ইনফেকশন। আইজিজি যদি থাকে, তাহলে এটা কোনো একটা পাস্ট ইনফেকশন, হয়তো কখনো ইনফেক্টেড হয়েছিল, এখন মেমোরি সেল যে আইজিজি বানাচ্ছে, হ্যাঁ। তাহলে এই হেপাটাইটিস এ ইউজুয়ালি প্রেগনেন্সিতে সেলফ লিমিটেড, আর ফালমিনেন্ট হেপাটাইটিসটা হয় না। ফালমিনেন্ট হেপাটাইটিস হয় হচ্ছে হেপাটাইটিস ই তে। তাহলে প্রিনেটাল ট্রান্সমিশনটাও কিন্তু রেয়ার, আর এটা কোনো ক্রনিক যে হেপাটাইটিস বি যেমন বা সি যেমন একটা ক্রনিক ক্যারিয়ার স্টেট থাকে, এটার কিন্তু ওরকম কোনো ক্রনিক ক্যারিয়ার স্টেট নাই। ভাইরাসটা টেরাটোজেনিক না। তো এখন যদি একটা প্রেগনেন্ট লেডি যদি হেপাটাইটিস এ ইনফেকশন দিয়ে এক্সপোজড হলো, তখন আপনি কি করবেন? তখন ওকে ইমিউনোগ্লোবুলিন দিবেন, হ্যাঁ। হেপাটাইটিস এ এর যে ইমিউনোগ্লোবুলিন পাওয়া যায়, ওটার 0.02 মিলিগ্রাম পার কেজি আপনি এরকম পার কেজি দিবেন, হিসাব করে 2 সপ্তাহের ভিতরে। ওকে হেপাটাইটিস এ ভ্যাকসিনের যে এ এর ভ্যাকসিন আছে, সেটাও আপনি দিয়ে দিবেন। এটা প্রেগনেন্সিতে সেফ, হ্যাঁ। কোয়েশ্চেন আসে কিন্তু প্রেগনেন্সিতে কি কি ভ্যাকসিন সেফ, মাঝে মাঝে আসে। লিভার আসছিল নাকি, খেয়াল নাই, এগুলো কিন্তু আসে। আর হাউস হোল্ড কন্ট্যাক্ট যারা ওর সাথে থাকে, হ্যাঁ, এটা তো ফিকোরার রোড দিয়ে স্প্রেড হয়। তাহলে ওর সাথে যারা থাকে ওদেরকেও কিন্তু আমার ইমিউন প্রোফাইল্যাক্সিস, ওই যে ইমিউনোগ্লোবুলিন আর হেপাটাইটিস এ ভ্যাকসিন, এই দুইটা দিতে হবে। ঠিক আছে, ওকে ইমিউনোগ্লোবুলিনটাও দিব, অন্য হাউস হোল্ড যে ওর সাথে যারা থাকে ওদের ভ্যাকসিনও দিব। আর হচ্ছে এই যে ম্যানেজমেন্টে হচ্ছে ব্যালেন্স ডায়েট, তারপরে ফিজিক্যাল রেস্ট, হাইড্রেশন, হ্যাঁ। ম্যানেজমেন্টে যেটা করি আমরা, যে আমরা ব্যালেন্স ডায়েট, তারপর ফিজিক্যাল রেস্ট, তারপর হাইড্রেশন, এগুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে। এখানে আলাদা কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নয় যে ইমিউনোগ্লোবুলিনটা দিতে হয়, ভ্যাকসিন দিতে হয়, এগুলো কোনো আলাদা কোনো অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট কিন্তু নাই। টেরাটোজেনিক না, ব্রেস্ট ফিডিং কন্ট্রা ইন্ডিকেটেড না। প্রিটার্ম বাড়তে তো একটু বাড়তে পারে, একটা ইনফেকশন হয়েছে একজন। এখন হেপাটাইটিস বি যে, হেপাটাইটিস বি নিয়ে একটা বলি, হ্যাঁ। হেপাটাইটিস বি হচ্ছে, দাঁড়ান, আমাকে একটা মানুষ কল করছে, আমি তোকে মেসেজ পাঠাই যে আমি বিজি আছি। হেপাটাইটিস বি হচ্ছে যে আমরা কি জানি যেটা কিভাবে ট্রান্সমিশন হবে। এটা প্যারেন্টাল গুড, তো সেক্সুয়াল কন্ট্যাক্ট, ভার্টিক্যাল ট্রান্সমিশন, মা থেকে বাচ্চা পাচ্ছে, আর ব্রেস্ট মিল্ক থেকে রেয়ারলি ট্রান্সমিশন হবে। ফার্স্ট ট্রাইমেস্টারে দেখা যাচ্ছে 10% ট্রান্সমিট হবে, আর থার্ড ট্রাইমেস্টারে হচ্ছে 90% ট্রান্সমিট হবে, হ্যাঁ। তাহলে এখন যারা হচ্ছে সেরোপজিটিভ, মানে সারফেস অ্যান্টিজেন আর আর এনভেলপের যে অ্যান্টিজেন, এইচবিই এজি আর এইচবি এস এজি যারা থাকে, দেখা যাচ্ছে 90% একটা চান্স থাকে যে ওরা ওরকম ট্রান্সমিশন করবে, হ্যাঁ। এখন নিওনেটাল ট্রান্সমিশনটা কখন হয় বেশি? আমরা কিন্তু থার্ড ট্রাইমেস্টার বললাম। নিওনেটাল ট্রান্সমিশন ওই যে যখন ডেলিভারি হয় না, ওই ডেলিভারি টাইমটাতে ওই ম্যাটার্নাল ব্লাড, জেনিটাল সিক্রেশন তোমার বাচ্চার সাথে লেগে ওটা ট্রান্সমিশন হয়। তো আমাদের ওই সময়গুলোতে একটু কেয়ারফুল থাকতে হবে।
ইউজুয়ালি ট্রান্সপ্লাসেন্টাল যে ট্রান্সফারটা এটা একটু আনকমন। ডেলিভারির সময় একটা এক্সপোজারে বেবি এফেক্টেড হয়েছে। এই যে দেখেন যে কি লেখছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কেন আমরা এত পড়তেছি, আপনাদের কোশ্চেন আসে, এটা প্রায় কোশ্চেনটা কি আসে আমি বলতেছি, একটু পরে আসে। কারণ এই যে 25% যে ক্যারিয়ার গুলো যারা ক্যারি করবে, যদি ও মার কাছ থেকে এরকম ডেলিভারির সময় পজিটিভ হলো, 25% ওরা তো ক্যারিয়ার হয়ে যায়, এটা ক্যারি করতে থাকে, এইচবিএসএজি পজিটিভ থাকবে, ক্যারিয়ার হয়ে যায়। এর ভিতরে 25% ওরা সিরোসিস, তারপরে হেপাটিক কার্সিনোমা কখন হবে ওদের লেট চাইল্ডহুডে, আর্লি অ্যাডাল্টহুডে, তখন এরভাবে ওদের এফেক্টেড হবে। এইচবি হেপাটাইটিস বি ভাইরাস তো টেরাটোজেনিক না, কিন্তু লং টার্ম যে ওর লাইফ যেটা, ওটা তো একটা ই হয়ে। এন্ড সি সেকশন কিন্তু তাই বলে যে আচ্ছা ঠিক আছে ভেজাইনাল ডেলিভারি করতে যে যদি এফেক্টেড হয় তাহলে তো সিজার করা ভালো, আপনাদের তো মনে প্রশ্ন আসতে পারে। কিন্তু হেপাটাইটিস বি পজিটিভ হলে লিটারেচার বলছে যে কেয়ারফুল থাকতে হবে, কিছু জিনিস ফলো করতে হবে, কিন্তু সিজার কিন্তু একটা ইন্ডিকেশন বলে নাই যে এবার মাটা হচ্ছে হেপাটাইটিস বি পজিটিভ তুমি সিজার করে ফেলে, এখন কিন্তু বলে না। এখন মায়ের কি কি অ্যাকিউট যদি ইনফেকশন থাকে তখন মার কি কি একটা সিমটম হতে পারে, যেমন ওর একটা ওয়েগ, একটা ফ্লু লাইক ইলনেস, ভাইরাল ইলনেস বলে এরকম ওয়েগ সিমটম থাকে, ম্যালেজ, হ্যাঁ, অ্যানোরেক্সিয়া, নরসিয়া, গা ব্যথা, খারাপ লাগে, বমি আসে। তারপরে ওর আর্থেলজিয়া হতে পারে, স্কিন র্যাশ হতে পারে, মেজরিটিতে দেখা যায় অ্যাসিমটোমেটিক থাকে। জন্ডিসটা রেয়ার আর ফিভারও আনকমন। এখন বলতেছে একটা ক্লিনিক্যাল কোর্সটা কি, 90 থেকে 95% পেশেন্টের দেখা যাচ্ছে এই ইনফেকশনটা ক্লিয়ার আউট হয়ে যায় আর ফুল রিকভারি হয়ে যায়। 1% দেখা যাচ্ছে পালমিনেন্ট হেপাটাইটিস হবে, হ্যাঁ। এটা কি হবে, হেপাটিক নেক্রোসিস হবে, পালমিনেন্ট হেপাটাইটিস হতে পারে। 10 থেকে 15% ওরা ক্রনিক ক্যারিয়ার হয়ে যায়, হ্যাঁ। আর এই যে মানে বলতেছি কি, তাহলে 90 থেকে 95% কিন্তু একদম ফুল রিকভারি হয়ে যায়, ইনফেকশনই থাকবে না। 1% হচ্ছে একদম ফালমিনেটিং হেপাটাইটিস হয়ে নেক্রোসিস এরকম হয়। আর 10% হচ্ছে ক্রনিক ক্যারিয়ার হবে। এই যে 10% ক্রনিক ক্যারিয়ার হলো, তাদের 10%-এর আবার ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস হবে, সিরোসিস হবে, হেপাটোসেলুলার কার্সিনোমা। পানি নিয়ে আসো তো, গলা শুকায় গেছে। তারপরে ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস হবে, সিরোসিস হবে, হেপাটোসেলুলার কার্সিনোমা। মাটার কথা বলতেছে, হ্যাঁ। তাহলে আবার বলতেছে সেম জিনিসই কিন্তু একটু এখন কমন, মানে একটু রিপিট হবে। যেমন আমরা কিভাবে ডায়াগনোসিস করলাম, সেরোলজিক্যাল ডায়াগনোসিস করলাম, এইচবিএসএজি, তারপরে হেপাটাইটিস ই অ্যান্টিজেন যদি পাই, যেটা এনভেলপ অ্যান্টিজেন, তাহলে বুঝবো যে অনেক হাইলি ইনফেক্টিভ, হ্যাঁ। আর যদি ওরকম আমরা পাই যে মানে কোর অ্যান্টি, যেটা হেপাটাইটিস বি, যে কোর অ্যান্টিজেনটা, আমরা অ্যান্টিজেনটা কিন্তু পাবো না, ওটার যে অ্যান্টিবডিটা সেটা পাবো আইজিএম। পানি দাও তো। আর আমরা হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ টাইটারটা দেখি, হ্যাঁ। এখন ধরেন একটা ক্রনিক ক্যারিয়ার, 6 মাস পরে ওর ইনফেকশন হলো, 6 মাস পরে আমি বুঝতে চাচ্ছি যে ও কি আসলে এখন ক্রনিক ক্যারিয়ার হয়ে গেছে। তাহলে ওদেরকে কিভাবে ডায়াগনোসিস করবো, ওদের সারফেস অ্যান্টিজেন পজিটিভ থাকবে, এনভেলপ যে অ্যান্টিজেন সেটা পজিটিভ থাকবে, তারপর হচ্ছে ওই কোর অ্যান্টিবডিটা পজিটিভ থাকবে, ডিএনএ শুধু পানি, এটা না। না, ওটা রাখ। তারপরে হেপাটাইটিস বি যে ডিএনএ টাইটারটা বলতেছে ওখানে 107 থেকে 1011, এত ডিটেলে পড়তে হবে না, হ্যাঁ। ডিএনএ টা পজিটিভ থাকে। লিভার এনজাইমটা দেখা যায় যে ইনিশিয়াল যে ফেজে এলিভেটেড থাকে। এখন যদি হেপাটাইটিস বির যে এনভেলপ অ্যান্টিজেনটা যদি পজিটিভ থাকে, তাহলে 90% চান্স অফ ভার্টিক্যাল ট্রান্সমিশন, হ্যাঁ, যে মা থেকে বাচ্চার এটা ট্রান্সমিশন হবে। তারপরে হচ্ছে মানে প্লাসেন্টাল ট্রান্সমিশন বলতেন, ভার্টিক্যাল ট্রান্সমিশন বলতেছে। তারপরে হচ্ছে ট্রানজিশন, তারপরে বলতেছে যে আপনার যদি দেখেন যে অ্যান্টিজেনটা আর পাচ্ছেন না, হ্যাঁ, এনভেলপের যে অ্যান্টিজেনটা আপনি পজিটিভ পাচ্ছেন না, কিন্তু এনভেলপের অ্যান্টিবডি আপনি পজিটিভ পাচ্ছেন, তার মানে এখন ভাইরাল রেপ্লিকেশনটা একটু ডিক্রিজ হয়েছে, তাহলে ইনফেক্টিভিটিটা কমবে। তার মানে মা
বেশি ইনফেক্টিভ কখন, যখন ওর হচ্ছে HBE অ্যান্টিজেন যখন পজিটিভ থাকে তখন 90% চান্স ভার্টিক্যাল ট্রান্সমিশন হবে। আর হচ্ছে যদি দেখেন এনভেলপের যে অ্যান্টিবডি চলে আসছে, অ্যান্টিজেনটা খুব একটা নাই, পাচ্ছেন না আপনি ব্লাডে, কিন্তু অ্যান্টিবডি পাচ্ছেন, তখন হচ্ছে ভাইরাল রেপ্লিকেশনটা একটু কমে আসছে। এর জন্য হচ্ছে এখন ওই ট্রান্সমিশনের রেটটাও তাহলে কমে গেল। তাহলে আমি জানি যে প্রত্যেকটা মেয়ে হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা করে যে অ্যান্টিনেটাল ভিজিটে কিন্তু হেপাটাইটিস বি, HBsAg-টা ওরা চেক করে। তো অনন্ত কম, এত কম কেন, আরেকটু বানিয়ে আন। তাহলে আমরা যে কাদের আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে সব প্রেগনেন্ট লেডিদের স্ক্রিনিং করবে HBsAg, হ্যাঁ। কিন্তু আমরা থার্ড ট্রাইমেস্টারে কাদের আমরা দেখবো একটু বেশি, মানে আমরা তো কখনোই থার্ড ট্রাইমেস্টারে আবার HBsAg করি না, তাই না? কিন্তু কাদেরকে আমরা চেক করি? যারা হচ্ছে হাই রিস্ক গ্রুপ, যেমন হচ্ছে যারা IV ড্রাগ ইউজার, যে সেক্সুয়াল প্রমিসকিউইটি যাদের আছে, হিমোফিলিয়া, যে বারবার ব্লাড দিতে হয়, ডায়ালাইসিস করতে হয়, হ্যাঁ। আপনি বারবার ব্লাড দিলে কারো না কারো ব্লাড থেকে সব ধরুন উইন্ডো ফেজে আছে, এখন আপনি ওটা চেক করছেন HBsAg, দেখলেন কিছুই নাই, কিন্তু উইন্ডো ফেজে ছিল, এখন পজিটিভ হয়ে গেল। বা যে ডায়ালাইসিস করতেছে, ডায়ালাইসিস তো অনেকগুলো মানুষই মেশিনটা ইউজ করে, তখন ডায়ালাইসিস এর মেশিন থেকে, তারপর ডেন্টিস্টের অফিস থেকে কিন্তু এসব হেপাটাইটিস B, C, HIV এগুলো ট্রান্সমিশন হয়, হ্যাঁ। তারপরে হচ্ছে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকলে এটা একটা রিস্ক থাকে, কারণ যারা মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে ওদের পার্টনার আবার আরো অনেকগুলো মানুষের সাথে থাকে, এইভাবে এফেক্টেড হয়। এখন এই যে একটা ছক দেখেন, তাহলে অ্যাকিউট ইনফেকশনে আমি HBsAg পজিটিভ পাবো, HBs যেটা ওইটা মানে অ্যান্টিবডিটা ওটা নেগেটিভ। তারপরে HBE অ্যান্টিজেনটা পজিটিভ থাকবে, আর HBE টা নেগেটিভ থাকবে। কিন্তু আমার যদি ইমিউনিটি ডেভেলপ করে ইনফেকশনের পরে, আর আরেকটা আছে কি ইমিউনিটি ফলোইং ভ্যাকসিনেশন আর ক্যারিয়ার ফেজ, হ্যাঁ। তাহলে ইনফেকশনের পরে যদি ইমিউনিটি হয় তখন HBsAg নেগেটিভ হয়, তারপরে অ্যান্টি এইচবিএস টা পজিটিভ হবে। আর তারপরে যেটা বললাম যে HBE অ্যান্টিজেনটা নেগেটিভ হবে, আর অ্যান্টি HBE-র যে অ্যান্টিবডিটা যেটা ওটা পজিটিভ থাকতে পারে, নেগেটিভ থাকতে পারে। ভ্যাকসিনেশনে কি হয়, সবই নেগেটিভ থাকে। ভ্যাকসিনেশনে হচ্ছে ওই যে অ্যান্টি HBsAg ওইটা পজিটিভ পাবেন, হ্যাঁ। আর এখন যদি ক্যারিয়ার হয় পেশেন্ট, তাহলে ক্যারিয়ার ক্ষেত্রে কি হয়, HBsAg-টা মানে সারফেস অ্যান্টিজেনটা পজিটিভ থাকে, আর হচ্ছে আপনার ওই যে যে এনভেলপের যে অ্যান্টিবডিটা সেটা পজিটিভ থাকে, ঠিক আছে। তাইলে আমি কি করবো, আমি কিভাবে করব? আমরা হচ্ছে প্রিভেনশনের জন্য আমরা কিন্তু ওই যে আমরা এই যে হেপাটাইটিস B যে ভ্যাকসিনটা ওটা দিব, প্রেগনেন্সির আগেই দেওয়া ভালো। কিন্তু এখন যদি কেউ ধরেন একটা মহিলার জীবনও ডাক্তার দেখেন এখানে আসছে, কারণ প্রেগনেন্সিতে সেফ বলতেছে, আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। অনেক সময় হয় না যে কোথায় ওটি হচ্ছে, একটা ইমার্জেন্সি ওটি লাগলো ফিটাল ডিস্ট্রেসের জন্য, এখন কোথায় ওটি হচ্ছে, ও এখানে ওটি করতে যে ও এফেক্টেড হয়ে গেল, তাই না? তো ও যদি ভ্যাকসিনেটেড থাকে তাহলে তো, পেশেন্ট যদি ভ্যাকসিনেটেড থাকে তাহলে তো ও প্রোটেক্টেড হবে, তাই না? প্রেগনেন্সি সেফ বলতেছে, কিন্তু আমরা চেষ্টা করবো যে কেউ যদি প্রি কনসেপশন টাইমে তখন দিব, তো এটা প্রেগনেন্সিতে সেফ দেওয়া যায়। প্রেগনেন্সিতে যে আনভ্যাকসিনেটেড মানুষকে আমরা রিকম্বিনেন্ট যে ভ্যাকসিনেশন আছে ওটা আমি দিব। ম্যানেজমেন্ট ও হ্যাঁ, এখন বলতেছে যে যদি ইনফেকশন, একটা মেয়ে যদি সেরো নেগেটিভ থাকে, হ্যাঁ, হঠাৎ করে ওর এক্সপোজার হলো, হ্যাঁ, কোনো কারণে ওর একটা এক্সপোজার হলো, তাহলে 1 মাসের ভিতরে ওকে হচ্ছে হেপাটাইটিস B ইমিউনোগ্লোবুলিন দিব, আর ভ্যাকসিনেশনও দিয়ে দিব, ঠিক আছে। দুইটাই দিব, বাচ্চাদের যেমন আমরা দিই না, ওরকম মাকেও দিব। ধরেন ও 1 মাস প্রিক হয়েছে, 1 মাসের ভিতরে আমি হচ্ছে যেমন বলতে গেলে সাথে সাথে আমি ইমিউনোগ্লোবুলিনটা মেপে, তাহলে এটার মাপটা দেখেন, হিমোগ্লোবিলিন যেটা দিব ওটা 0.06 ml/kg দিতে হবে। মা যদি 50 কেজি হয় তাহলে 0.06 এটার সাথে মাল্টিপ্লাই বা 50 করে যতটুকু হয় অতগুলো ইমিউনোগ্লোবিলিন। বাচ্চাদের কিন্তু অল্প একটু দিলেই হয়, কারণ ও ছোট। মা তো আর 3 কেজি হয় না, মা তো 50 কেজি, তো ডোজটা কিন্তু বেশি। আর ওকে ভ্যাকসিনও দিয়ে দেব, মানে সুন আফটার ফলোইং দ্য এক্সপোজার। আর 1 মাস পরে হচ্ছে ভ্যাকসিনটা দিব, মানে সাথে যখন একটা মেয়ে সেরোনেগেটিভ, হ্যাঁ,
মানে ওর ব্লাডে কোনো এইচবিএসএজি যে অ্যান্টিবডি সেটা নেগেটিভ নাই, ও কোনো দিন ভ্যাকসিনেশন করেনি বা ছোটবেলায় হেপাটাইটিস ভ্যাকসিন দিছে, এখন ওর ব্লাডে কোনো অ্যান্টিবডি নাই, ও একটা এক্সপোজার হলো, সাথে সাথে আপনি কিন্তু ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিবেন, হেপাটাইটিস বি যে ইমিউনোগ্লোবুলিন আর ভ্যাকসিন দিয়ে দিবেন, আবার 1 মাস পরে ওকে আবার একটা সেকেন্ড ডোজ দিবেন, ভ্যাকসিন দিবেন আবার ইমিউনোগ্লোবুলিনও দিতে বলছে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা করি। আর ওকে কি করতেছি আমি, 0 মান্থে মানে যেদিন ওর এক্সপোজার হলো সেই দিন 1 মাস পরে 6 মাসে আমি হচ্ছে যে রিকম্বিনেন্ট ডিএনএ ভ্যাকসিনটা দিচ্ছি। তাহলে 2বার হচ্ছে আমি ইমিউনোগ্লোবুলিন দিলাম আর ভ্যাকসিন দিচ্ছি 3টা। আর যে বাচ্চাগুলো এইচবিএসএজি মাদারের কাছে হলো, এটা আপনারা সবাই জানেন যে ব্রেস্ট ফিডিং এর আগেই ওকে হচ্ছে হেপা বি, যেটা এই যে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিনটি 0.5 ml, এটা আইএম দিয়ে দিবেন 12 ঘন্টার ভিতরে। আর বলতেছে ওকে হেপাটাইটিস বি ভ্যাকসিনটাও 0.5 ml আইএম আরেকটা বাটকে দিয়ে দিবেন। ওর যে যে শিডিউলটা সেই শিডিউলটা মেনটেন করবে তারপরে। হ্যাঁ, ওর যে আইএমসি যে ভ্যাকসিন শিডিউলটা পরে মেনটেন করবে। যদি আমি এরকম এই 2টা ব্রেস্ট ফিডিং এর আগে এরকম দিয়ে দিই, 12 ঘন্টার ভিতর দিয়ে দিই, তাহলে আমি 85 থেকে 95% প্রোটেকশন বাচ্চাকে দিতে পারি। তাহলে অবশ্যই এটা মিস করবেন না। আর ব্রেস্ট ফিডিং কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড না। হ্যাঁ, ব্রেস্ট ফিডিংটা যেটা হচ্ছে, আরেকটা যদি ভাইরাল লোড যদি বেশি থাকে তখন কিন্তু পেরিনেটাল ট্রান্সমিশনটা বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে কি বলতেছে, আমরা টেনোফোবিটটা দিই। কবে থেকে শুরু করি? 300 mg/ডে দিব, 34 উইকস থেকে এটা শুরু করি, যেন ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশনটা না হয়। তাহলে এখন আমরা এই কোশ্চেনটা অনেক আসে, কিভাবে প্রিভেন্ট করবো। আবারও এই জিনিসগুলো রিপিট করি যে কিভাবে প্রিভেন্ট করবো। প্রথমে হচ্ছে মাদার থেকে চাইল্ড ট্রান্সমিশন, তারপর আর্লি চাইল্ডহুড অ্যাকুইজিশন। এটা 50% মানুষ যাদের এইচবি ক্রনিক এইচবি হেপাটাইটিস বি ভ্যাকসিন যাদের আছে, হ্যাঁ ইনফেকশন আছে, তাদের দেখা গেছে ওরা চাইল্ডহুড ট্রান্সমিশন, মাদার থেকে চাইল্ডহুড যে ট্রান্সমিশন তখনই হয়েছিল বা আর্লি চাইল্ডহুডে ওরা অ্যাকোয়ার করছিল। ঠিক আছে, 50% মানুষ এইভাবেই নাকি ইনফেক্টেড হচ্ছে। এখন আমাদেরকে পেশেন্টকে তাহলে প্রথমে অ্যান্টিনাটালি আমার কাউন্সিলিং করতে হবে। হ্যাঁ, কাউন্সিলিং কি করতে হবে? ফার্স্ট ট্রাইমেস্টারে 10% চান্স হচ্ছে এটা ট্রান্সমিট হবে, আর থার্ড ট্রাইমেস্টারে এসে 90% চান্স হচ্ছে ট্রান্সমিশন হবে। আর বেশি ট্রান্সমিশন কখন হবে? যদি ওই যে এনভেলপ অ্যান্টিজেন যেটা এইচবিই অ্যান্টিজেন যদি পজিটিভ থাকে আর হাই ভাইরাল ডিএনএ লোড যদি থাকে, তাহলে 90% রিস্ক অফ ট্রান্সমিশন, এটা আমার বলতে হবে। আর আপনি একটা হেপাটোলজিস্টের সাথে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যাবেন, হেপাটোলজিস্টের সাথে কথা বলতে। আমরা কিন্তু এটা করি না, এইচবিএসএজি পজিটিভ হলে করি না, তো আমরা তো ওটি করে ফেলি না কি করে, ডেলিভারি করে ফেলি। তো নিওনেটোলজিস্ট, তারপরে হেপাটোলজিস্ট, এগুলো এদের সাথে আপনার কিন্তু কথা বলতে হবে। হ্যাঁ, আগে থেকে। আর ও হচ্ছে হেপাটোলজিস্টকে দেখা। আমরা কোনো ইনভেসিভ প্রসিডিউর করব না, যেমন অ্যামনিওসেন্টেসিস, তারপর কর্ডোসেন্টেসিস, তারপরে এক্সটার্নাল কেফালি কোয়াশন করব না। আর যদি দেখি যে ভাইরাল লোড হচ্ছে 10⁻⁶ এর বেশি, হ্যাঁ মানে 10 লাখের বেশি, তখন আমি কি করব? লেমিবুডিন, ইফাভিরেন্স, টেনোকোভিড 300 mg ডেইলি শুরু করব। 7 থেকে 8 মাস থেকে 28 to 32 উইকস এর শুরু করবো। পোস্টপার্টাম 12 উইকস পর্যন্ত এটা কন্টিনিউ করব। আর হেপাটোলজিস্ট ওদের সাথেও এটা কথা বলবো। হ্যাঁ, আর লেবারের সময় আমাদের কিছু কর্তব্য, এটা কি কি করবো আমরা? এআরএম টা অ্যাভয়েড করবো, এনি ট্রমাটিক ডেলিভারি যেমন ফরসেপ, ভেন্টোস, এগুলো অ্যাভয়েড করবো। তারপরে কোনো ইনভেসিভ ফিটাল মনিটরিং যেমন স্কাল্প ইলেকট্রোড, তারপরে কোনো ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, আর্গোমেট্রিন, ম্যানুয়াল রিমুভাল প্লাসেন্টা। তারপরে ইমিডিয়েটলি আমরা কর্ডটা ক্ল্যাম্প করে ফেলবো, বাচ্চাকে ক্লিন করে ফেলবো। হ্যাঁ, বাচ্চাকে কেন ক্লিন করবো? কারণ এমনিটিভ ফ্লুইডের ভিতরে তো এইচবিসিজি থাকতে পারে। হ্যাঁ, তো আমি ক্লিন করে ফেলবো বেবিকে। তারপরে হচ্ছে আমরা রিসাসিটেশন করে, অনেক সময় কিন্তু এমন রিসাসিটেশন করতে বাচ্চার নাক দিয়ে ব্লাড আসতে থাকে। হ্যাঁ, তো মার এমনিটিক ফ্লুইড বাচ্চার নাকের কাছে পাশেই আছে, আপনি ওর ভিতরে একটা কি সাকার, শক্ত একটা সাকার টিউব ঢোকায় ওটার বাচ্চাটাকে ব্লিডিং, তাহলে ওখানে সারফেস করে দিলেন, মার সিক্রেশনটা জাস্ট ট্রান্সমিট হয়ে গেল। হ্যাঁ, কিন্তু তখনও
ও যখন রিসাসিটেশন করছে তখন কি কোনো ভ্যাকসিন দিছে? দেয় তো নাই। তাহলে ও কিভাবে প্রটেক্টেড হবে? দেখবেন এত ক্যালাস মানুষজন, ওরা কোনো কথা শুনে না, আমরাও কিছু দেখি না, যে যা খুশি করতেছে। এগুলো করা যাবে না। তাহলে এখানে একটা পয়েন্ট বলতেছি, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। এটা একটা ওর লাইফের মোড়ই চেঞ্জ হয়ে যাবে। কি একটা রিসাসিটেশন করতেছে? কে বলছো কি রিসাসিটেশন? রিসাসিটেশন তো মানে একটু ভালো করে করা যায়, মানে একটু জেন্টলি করা যায়, তাই না? একটা শক্ত সাকার টিপ দিয়ে দেখবেন খালাগুলো এরকম ট্রমা করে, ব্লাড বেরোচ্ছে, সিস্টার গুলো এরকম। আফটার ডেলিভারি অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনাইজেশন, যেটা প্রায় 3-4 বার বলে ফেলছে। হেপাটাইটিস বি ভ্যাকসিন দিবে, আর হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন দিবে 12 ঘন্টার ভিতরে বিফোর ব্রেস্ট ফিডিং, দিলে ভালো হয়। এটা 90% অফ ট্রান্সমিশনটা প্রিভেন্ট করবে। আমরা তো আবার ইপিএ ভ্যাকসিন শিডিউল হচ্ছে 0, 2 মান্থ, 6 মান্থস, এটা কন্টিনিউ করবো। 0টা তো দিয়ে দিলাম, 2 মান্থ 6 মান্থসটা দিব। আর নিউবর্নটাকে টেস্ট করতে হবে 9 মান্থসে, যদি ও পজিটিভ থাকে। হ্যাঁ, 9 মান্থসে যখন টেস্ট করে যদি ও এইচবিসিজি পজিটিভ হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো ওরও ট্রিটমেন্ট, এখন ওকেও অ্যান্টিভাইরাল ড্রাগ খাওয়া শুরু করতে হবে, যে ট্রিটমেন্ট দেয় নিওনেটোলজিস্ট। এখন ধরেন আপনি ইমিউনোগ্লোবুলিন দিলেন, হ্যাঁ, ভ্যাকসিন দিলেন, তারপরও অনেক সময় প্রোফাইল্যাক্সিস, যে আপনি যে এটা করতেছেন এটাকে বলে প্রোফাইল্যাক্সিস। হ্যাঁ, ভ্যাকসিন দিচ্ছেন, ইমিউনোগ্লোবুলিন দিচ্ছেন, এটা কখন ফেইল করতে পারে? ফেইল করতে পারে হচ্ছে যদি ইন্ট্রাইউটেরাইন ইনফেকশন হয়ে গেছে, ইউট্রাস থেকে ইনফেকশন হয়ে গেছে। হ্যাঁ, ও তো বেরোলে না আপনি একটা ইনজেকশন দিবেন, কিন্তু ইউট্রাসের ভিতরে ওর কোনো কারণে ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়ে গেছে প্লাসেন্টার ভিতরে, এটা যদি হয়। আরেকটা হতে পারে যে উম ওর ইনফেকশন পেরিনাটাল পিরিয়ডে হচ্ছে, কারণ মার যে ম্যাটার্নাল ভাইরাল লোড অনেক বেশি। হ্যাঁ, এর জন্য ওইটা পেরিনাটাল পিরিয়ডে মা ওটা নিউবর্নকে ও পাস করে দিছে। আরেকটা হতে পারে যে এই যে কিছু বাচ্চা আছে, স্মল নাম্বার অফ চিলড্রেনরা, দেখা গেছে যে ওদেরকে যদি আমি দিই, ভ্যাকসিন দিই, প্রোফাইল্যাক্সিস দিই, তাহলে কিন্তু ওদের ইনএডিকুয়েট অ্যান্টিবডি রেসপন্স করে। কারণ একটা ভ্যাকসিন দিলে ওটার এগেনস্টে তো অ্যান্টিবডি বানাতে হয় না। এর জন্য তো আমরা ইমিউনোগ্লোবুলিনটা দিই আর ভ্যাকসিন দিই, বুঝছেন? ইমিউনোগ্লোবুলিনটা দিই জানিস, মানে প্যাসিভ ইমিউনাইজেশন করতে পারে, আর অ্যাক্টিভ ইমিউনাইজেশন জন্য আমরা ভ্যাকসিনটা দিই। কিন্তু অনেক সময় হয় কি যে আপনি তো আইজিজিটা দিলেন, ওটা তো ওই সময় কাজ করলো, কিন্তু আপনি যেটা দিলেন না, ওই যে ভ্যাকসিনটা দিলেন না, ভ্যাকসিনটা দিয়ে তো ওর একটা ইমিউন রেসপন্স ডেভেলপ করবেন। কিছু বাচ্চাদের দেখে যে ওই নিওনাটাল ইমিউন রেসপন্সটা হলো না, এর জন্য ও মার সাথে তো রিপিটেড এক্সপোজার হচ্ছে, বোঝা যাচ্ছে, ব্রেস্ট ফিডিং করতে করতে এভাবে ও এফেক্টেড হয়ে গেল। আরেকটা হতে পারে যে আমরা যে বাংলাদেশে তো অনেক কোল্ড চেন মেনটেন করি, কিন্তু হয়তো কোনো জায়গায় ওই ভ্যাকসিন গুলো ফেলে রাখছে সিস্টাররা, বা হয়তো যে ডিস্ট্রিবিউটর সে ফেলে রাখছে। তখন যদি ইমপ্রপার ফল্টি টেকনিক অফ স্টোরেজ অফ ভ্যাকসিন, এগুলো কিন্তু হিট সেন্সিটিভ, তখন কিন্তু এই ভ্যাকসিন দিলাম, কিন্তু এটা তো পানির সমানই হয়ে গেল না। তাইলে আবার এখন সিকিউরিটি আবার বলি, যে হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে দেখা যাচ্ছে যে 10% ইন্ট্রাইউটেরাইন ট্রান্সমিশন হতে পারে, থার্ড ট্রাইমেস্টার হচ্ছে 60-70%, হাই ভাইরাল লোড থেকে তাহলে 80-90% রিস্ক অফ ট্রান্সমিশন। তারপরে যদি ভার্টিক্যাল ট্রান্সমিশন যদি হয়, তাহলে সিভিয়ার মরবিডিটি মর্টালিটি হয়। 25% ক্যারিয়ার যে নিওবর্ন গুলো, এদের যে সিরোসিস হয়, হেপাটোসেলুলার কার্সিনোমা হবে, কখন হবে? ওদের লেট চাইল্ডহুড আর আর্লি অ্যাডাল্টহুডে। আর মাদারের দেখা যায় 90-95% স্পন্টেনিয়াসলি ক্লিয়ার আউট হয়ে যায়। 1%-এর হচ্ছে ফালমিনেন্ট হেপাটাইটিস হয়, আর 10-15% ক্রনিক ইনফেকশন হয়। এর ভিতরে 10%-এর হচ্ছে ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস হতে পারে, সিরোসিস অফ লিভার হতে পারে, আর হেপাটোসেলুলার কার্সিনোমা। সিরোসিস অনেকদিন থাকলে কিন্তু হেপাটোসেলুলার ক্যান্সার হয়। কারণ হেপাটাইটিস ডিটা হচ্ছে একটা কো ইনফেকশন। হ্যাঁ, এটা হেপাটাইটিস বি থাকলে ওটা কো ইনফেকশন হিসেবে হেপাটাইটিস ডিটা হয়। আর হেপাটাইটিস সিটা বলি, হেপাটাইটিস সি হচ্ছে এখানে একটা ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস থাকে, তারপরে হেপাটিক ফেলিয়ার হয়, হেপাটিক সিরোসিস হয়। এটার পেরিনাটাল ট্রান্সমিশন হচ্ছে 3-10%। হ্যাঁ, ভাইরাল লোড যদি হাই থাকে তখন পেরিনাটাল ট্রান্সমিশন হয়। এটা কিভাবে ডিটেক্ট করবো? তখনই বলছিলাম যেটা অ্যান্টিবডি টু হেপাটাইটিস সি ভাইরাসটা আমরা এলিজা দিয়ে টেস্ট করে
আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। এটার ক্যারিয়ার স্টেটটা প্রেজেন্ট আছে, কিন্তু কোনো ভ্যাকসিন নাই। হেপাটাইটিস বি যেমন আপনি ইমিউনোগ্লোবুলিন দিয়ে, তারপরে ভ্যাকসিন, রিকম্বিনেন্ট ভ্যাকসিন দিয়ে আপনি কিন্তু প্রোটেক্ট করতে পারছেন, হেপাটাইটিস সির কিন্তু কোনো এফেক্টিভ ভ্যাকসিন নাই। আরো স্যাড হচ্ছে যে হেপাটাইটিস সি যে এন্ট্রি যে মানে ভাইরাল লোড কমানোর জন্য অ্যান্টিভাইরাল ড্রাগ গুলো, সেই ড্রাগ গুলোও কিন্তু টেরাটোজেনিক অনেক। হ্যাঁ, যেমন ওই যে লেডিপাসিভির, তারপরে সোকোবুভির, এইগুলো কিন্তু খুবই টেরাটোজেনিক। তো এইগুলো ওর মাটা খেতে পারতেছে না, ঠিক আছে। তাহলে হেপাটাইটিস সি যদি একটা মা পজিটিভ থাকে, তো বাচ্চার মানে এইটা বাচ্চাও পজিটিভ হয়ে যেতে পারে সি তে। হ্যাঁ, তাহলে কি কি অবস্টেট্রিক কমপ্লিকেশন হতে, প্রিটার্ম ওয়েট, প্রিটার্ম বার্থ হতে পারে, লো বার্থ ওয়েট হতে পারে, কোলেস্টেসিস হতে পারে, আর পারেন্টারাল ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে, 50% হতে ক্রনিক ইনফেকশন হতে পারে। আর কি কি রিস্ক ফ্যাক্টর, এটা হচ্ছে যদি আমি কোনো বাচ্চার ইনভেসিভ যে ফিটাল যে স্কাল্প ইলেকট্রোড দিয়ে যে আমি যদি পিএইচটা মাপতে যাই, তারপরে যদি মেমব্রেন 6 ঘন্টার বেশি যদি রাপচার থাকে, তাহলে কিন্তু সিজারিয়ান সেকশন যে একদম পেরিনেটাল এইচসিভি যে ট্রান্সমিশন কমাই দিবে এমন কিন্তু কিছু নাই। ব্রেস্ট ফিডিংটা ওরা কন্ট্রাইন্ডিকেট করে না। হ্যাঁ, একটা হেপাটাইটিস জি ভাইরাস আছে। হ্যাঁ, এই হেপাটাইটিস জি ভাইরাসটা হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাসের সাথে এটা কোএক্সিস্ট করে। এখন হচ্ছে এই মোটামুটি এগুলো সব বলছি, কিন্তু একটু আমরা চিন্তা করি যে হেপাটাইটিস এর সিকুইলিটা কি। হ্যাঁ, যে ম্যাটার্নাল কি কি ফিচার হয়, ফিটাসে কি কি প্রবলেম হয়। তাহলে ম্যাটার্নাল যেমন বলতেছে যে ফালমিনেন্ট হেপাটাইটিসটা আপনারা সবাই জানেন, আর এখন হয়তো জানলেন যে হেপাটাইটিস ই তে হয়, সি তে কিন্তু তো ফালমিনেন্ট হেপাটাইটিস হয় না, আর হেপাটাইটিস এ তে খুব রেয়ার। আর যখন ফালমিনেন্ট হেপাটাইটিস হয় প্রেগনেন্ট লেডিদের দেখা যায়, এমনিতে কিন্তু একটা মানুষের যদি হেপাটাইটিস ই পজিটিভ হয়, যে প্রেগনেন্ট না, তার কিন্তু এত কিছুই হয় না, হেপাটাইটিস ই এর মতোই কিন্তু আহ ওই হেপাটাইটিস ইটা প্রিটেন্ড মানে অ্যাক্ট করে। কিন্তু কেন জানি দেখা যাচ্ছে যে একটু পরেই কিন্তু প্যাথোজেনেসিস আছে, যে হেপাটাইটিস যদি প্রেগনেন্ট লেডির হেপাটাইটিস ই ইনফেকশন অনেক ফালমিনেন্ট হেপাটাইটিস হয়, হ্যাঁ, তখন কিন্তু মর্টালিটি বেড়ে যায়। এখন কি কি কনসিকুয়েন্সেস হতে পারে হেপাটাইটিস এর, পোস্টপার্টাম হেমারেজ বাড়তে পারে, হেপাটিক কমা হতে পারে, রেনাল ফেলিয়ার হতে পারে, কোয়াগুলোপ্যাথি হতে পারে। কারণ যদি লিভার কাজ না হয়, ও তো ক্লটিং ফ্যাক্টর তৈরি করবে না, তাই না? তো ও যদি ক্লটিং ফ্যাক্টর তৈরি না করতে পারে, তার মানে তো ও কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করবে না। তো লিভারটাই অসুস্থ হয়ে গেছে, তো ও তো ক্লটিং ফ্যাক্টর তৈরি করবে না। তারপরেই তো আমার ব্লিডিং ডিসঅর্ডার বা কোয়াগুলোপ্যাথি সেটা হবে। তারপরে ইনফেকশন হবে, তারপরে হেপাটোরেনাল সিনড্রোম হবে, তারপরে ম্যাটারনাল মরবিডিটি, মর্টালিটি এগুলো বাড়বে। আর যদি মেডিকেলি আমি টার্মিনেটও করি ক্ষেত্রে, তাহলে দেখা যাচ্ছে প্রগনোসিস খুব একটা মানে অল্টার করে না পেশেন্টের। সো হেপাটাইটিসে কিন্তু কোথাও লিটারেচারে বলে নাই যে হেপাটাইটিস পজিটিভ দেখে ওকে আমার ডেলিভারি করে ফেলতে হবে। হ্যাঁ, এটা কিন্তু ডেলিভারির ইন্ডিকেশন না, কিন্তু অ্যাকিউট ফ্যাটি লিভার কিন্তু ডেলিভারির ইন্ডিকেশন। অবস্টেট্রিক কোলেস্টেসিস হচ্ছে টার্ম হলে ডেলিভারি করতে হবে। কিন্তু হেপাটাইটিস হলো আর একটা পেশেন্টকে আপনি ডেলিভারি করলেন, খুব একটা প্রগনোসিসে ডিফারেন্স আসে না, পেশেন্ট যে ভালো হয়ে যাবে এরকম কিছু না। আর ফিটাল যে যা দেখতে পারি, আপনি যে শুরু করেন অ্যাবর্শন হতে পারে, প্রিটার্ম বার্থ হতে পারে, আইওডি হতে পারে, কনজেনিটাল ম্যালফরমেশন, এই জিনিসটা আসলে ইনকনক্লুসিভ। হ্যাঁ, পেরিনেটাল মর্টালিটি হতে পারে 20 থেকে 70%, পেরিনেটাল মর্টালিটিটা বলে আর কি। তাহলে ম্যানেজমেন্ট কিন্তু একবার আমি বলে আসছি, তারপরেও আমি একটু বলি কিভাবে আমি প্রিভেন্ট করতে। প্রোফাইলেক্সিস মানে প্রিভেনশন। হ্যাঁ, আমি যদি স্যানিটেশন ইমপ্রুভ করি, কারণ হেপাটাইটিস ই তে যেখানে ফালমিনেন্ট হেপাটাইটিস হচ্ছে তো ফিকোরাল রুটে যাচ্ছে, তো আমি যদি আমার স্যানিটেশনটা ইমপ্রুভ করি, সেফ ড্রিঙ্কিং ওয়াটার যদি সাপ্লাই আমার থাকে, তারপরে আমি যে বাসায় সেফ ড্রিঙ্কিং ওয়াটার মেনটেন করি, সাপ্লাই ওয়াটারটাও যদি ভালো থাকে, পার্সোনাল হাইজিনটা যদি মেনটেন করি, হ্যাঁ, তারপরে হচ্ছে এইগুলো, তাহলে আমি এভাবে প্রিভেনশন করতে পারবো। আর যদি আমি ডিসপোজেবল সিরিঞ্জ ইউজ করি, তারপরে আগে গ্লাস সিরিঞ্জ যখন ইউজ করতো তখন কিন্তু এই যে বয়েল করে নিত। হ্যাঁ, মানে যে আপনার গ্লাস সিরিঞ্জ বা ডেন্টাল সিরিঞ্জ গুলো আছে না,
ডেন্টাল সিরিঞ্জ গুলো তো কেমন হয় যে মেটালিক সিরিঞ্জ, তো ওগুলো কিন্তু আপনি যখন ইউজ করবেন, যেমন আপনারা হয়তো মানে জানেন কি জানি না, ডেন্টিস্টের কাছে কিন্তু অনেক এগুলো ছড়ায়, হেপাটাইটিস বি ছড়ায়, ঠিক আছে? তো ওগুলো কিন্তু ওদেরকে কিন্তু এগুলো ভালো করে ক্লিন করা উচিত। অনেক দাঁত ফেলতেছে, অনেক দাঁত ফেলতেছে, অনেক সিরিয়াল, কার পজিটিভ আছে সে ডেন্টিস্টের কাছে যে এইচআইভিও হয়, বিদেশে এরকম আসছে, ডেন্টিস্টের দাঁত ফেলে ফেলতে যে এইচআইভি ডেভেলপ করে দিচ্ছে। হ্যাঁ, ওয়াইফ কে হাজবেন্ড ছেড়ে চলে যাচ্ছে, পরে হিসাব করলো যে না, ও হচ্ছে ওই যে ওখানে দাঁত ফেলে ওর এইচআইভি পজিটিভ হয়েছে। তারপরে একটা মেয়ে ছিল, ওর বোনের কথা বলতেছিল, ওর বোন দাঁতের অনেক স্কেলিং টেলিং, তারপরে অনেক কিছু যে অ্যালাইনমেন্ট এগুলো করছে। তো অনেকবার হচ্ছে এক্স রে করছে, হ্যাঁ, যে এক্স রে করে তোমার থাইরয়েড ক্যান্সার হয়ে গেছে, বুঝছেন? ডেন্টিস্টের কাছে এই জিনিসগুলোতে একটু সেফ থাকতে হবে। হ্যাঁ, একটা ফোন আসছে, দেখি বলি যে ক্লাস নিচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কিন্তু যে ডোনারদের কিন্তু আমরা ওই কয়েকটা রোগ আমরা দেখি, যেমন আমরা হেপাটাইটিস বি দেখি, এইচবিসিজি চেক করি, তারপরে অ্যান্টি যে এইচসিভি যেটা অ্যান্টিবডিটা সেটা চেক করি, এইচআইভি চেক করি, ম্যালেরিয়া চেক করি, সিফিলিস চেক করি, হ্যাঁ। এগুলো কিন্তু আমরা এভাবে করে আমরা প্রোফাইল্যাক্সিস করতে পারি। আর মাকে হেপাটাইটিস এ যদি হয় তাহলে আমি মাদারকে আমি হেপাটাইটিস এ ইমিউনোগ্লোবুলিন অ্যাক্টিভ ইমিউনাইজেশন, মানে অ্যাক্টিভ ইমিউনাইজেশন মানে ভ্যাকসিনটা আর ইমিউনোগ্লোবুলিন দুইটাই কিন্তু আমরা মাটাকে দিয়ে দিতে পারি, হ্যাঁ। হাউস হোল্ড যে কন্ট্যাক্ট ওর সাথে যারা থাকে তাদেরকে আমি ইমিউনোপ্রোফাইল্যাক্সিস করতে পারি। আর হেলথ কেয়ার ওয়ার্কার এই যে যেমন খালারা কাজ করে, শুধু আপনি ভ্যাকসিনেটেড হয়ে বসে থাকলে হবে না, তো যে খালাটা যে সব ময়লা ধরে না, যে সব ভ্যাকসিন নিয়ে নিয়ে সব ওই যে সিরিঞ্জে নিয়ে কালেক্ট করে কি করে গ্লাভস গুলো ধোয়, ওকেও কিন্তু আপনার হেপাটাইটিস বি ভ্যাকসিনেটেড করা উচিত। কারণ ও ধরেন আপনার চা বানাই নিয়ে আসতেছে, হ্যাঁ, মানে চা দিয়ে তো হেপাটাইটিস বি যাবে না, কিন্তু আমি বলতেছি আপনার সাথে সাথেই তো থাকতেছে, ওর ধরেন একটা প্রিক হলো বা কিছু হলো, আপনি কাজ করতেছে, তো এইগুলো কিন্তু কেয়ারফুল থাকতে হবে। ওর জন্য হয়তো একটা পেশেন্ট পজিটিভ হয়ে যাচ্ছে, তো সব হেলথ কেয়ার ওয়ার্কারকে আসলে যে হচ্ছে হসপিটালে কাজ করে হেপাটাইটিস বি ভ্যাকসিনেটেড থাকতে হবে। আর নিডল স্টিক ইনজুরি আমি অ্যাভয়েড করবো, যেমন ওটি করতে গেলে অনেকে দেখবেন যে আপনি অ্যাসিস্ট করতে গেছেন, আপনার হাত ফুটো করে ফেলতেছে, তো নিডল স্টিক ইনজুরি হলে আমি কি কি করবো, হাত দিয়ে ফেলবো, তারপরে এক্সিসল দিব, তারপরে চেক করব, তাই না, যে আমার এই হেপাটাইটিস বি এর কি অবস্থা, আমার এইচবিসিজি পজিটিভ হলো কিনা, হেপাটাইটিস সি হলো কিনা, মানে যে সব স্ক্রিনিং ওগুলো করতে হয়। তারপরে ব্লাড টু ব্লাড যে কন্ট্যাক্ট, ধরেন অনেক সময় আপনার পায়ে নখটা হয়তো একটু হয়েছে, আজকে একটু ভেঙে গেছে, এর ভিতরে আপনি 5টা ডেলিভারি করলেন, ডেলিভারি ব্লাডটা আপনার ওই ভাঙা নখের উপর পড়লো, তাহলে ব্লাড টু ব্লাড কন্ট্যাক্ট হয়ে গেল না। তো এগুলো থেকেও কেয়ারফুল থাকতে হবে, যেদিন আপনার এরকম পায়ে কোনো একটা ইনজুরি, কাটা ইনজুরি, ওটা ডেকে রাখতে হবে। তারপরে হচ্ছে হ্যাঁ, কোনো হেপাটাইটিসে বেসিক্যালি সাপোর্টিভ ম্যানেজমেন্ট করতে হয়, হ্যাঁ। হেপাটোলজিস্টের সাথে কনসালটেশন করতে হয়, যেগুলো আগেই বলেছি, যে বেড রেস্ট নিতে হবে, হসপিটালাইজেশন প্রয়োজন হলে পেশেন্ট আইসোলেশনে থাকবে, ব্লাড স্যাম্পল কালেক্ট করলে গ্লাভস পরে কালেক্ট করতে হবে, ডিসপোজেবল সিরিঞ্জ ইউজ করবো, ওর এক্সক্রিটা গুলো কেয়ারফুলি ডিসপোজ করবো। তারপরে ওর নিউট্রিশন হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন রিচ হবে, তারপরে গ্লুকোজ ড্রিঙ্ক, ফ্রুট জুস এগুলো দিব। ফ্যাট রেস্ট্রিকশন যে একদম মানে একদম ফ্যাট রেস্ট্রিক্টেড করে দেবো, হাই ফ্যাটটা আমি কমাতে পারি। যদি ওরাল ফ্লুইড যদি ও না করতে পারে তাহলে 10% গ্লুকোজ আমি আইভি দিব। তারপরে যেটা বললাম যে ওরাল নিওমাইসিন 1 গ্রাম 6 আওয়ারলি দিব গাট স্টেরিলাইজেশনের জন্য, কারণ ব্যাকটেরিয়াল ফ্লোরা হচ্ছে টক্সিক নাইট্রোজেনাস কম্পাউন্ড তৈরি করতে থাকে, কারণ আমার লিভার তো কম্প্রোমাইজড, ও তো নাইট্রোজেন সাইকেল দিয়ে নাইট্রোজেন রিমুভ করতে পারতেছে, এর জন্য গাট স্টেরিলাইজেশন করতে। সিমিলারলি ল্যাকটোলোজ আমরা 15 থেকে 30 ml 3 টাইমস দিই, কারণ আপনার হচ্ছে কলোনিক যে অ্যামোনিয়া অ্যাবজর্পশনটা জানি না হয়, এটা অসমোটিক ল্যাক্সেটিভ দিয়ে আমি পায়খানাটা ক্লিয়ার করে ফেলতেছি, জানি অ্যামোনিয়া সাইকেলটা তো আমার বন্ধ হয়ে গেল, কারণ বন্ধ হয়ে যায়নি মানে কি কম্প্রোমাইজড হয়ে গেছে, লিভার তো অসুস্থ, ও তো পারতেছে না কাজগুলো করতে, ওকে হেল্প করতে হবে, কোনো হেপাটোটক্সিক ড্রাগ আমরা দিব না। আমাদের কিন্তু টার্মিনেশন, একবার বললাম যে টার্মিনেশন আসলে কোনো প্লেস নাই।
এন্ড কমপ্লিকেশন কি হতে পারে? হাইপোক্যালিমিয়া হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, হাইপোক্যালসিমিয়া হতে পারে, এগুলো কারেকশন করতে হবে। তারপরে হেমোরেজিক কমপ্লিকেশন হতে পারে, যেখানে ব্লাড আর ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা দিই। আমরা হেপাটাইটিস ড্রাগ অ্যাভয়েড করব। ভিটামিন কে দিব 5 মিলিগ্রাম ইন্ট্রামাসকুলারলি। এটা দিলে কি হয়? প্রথম দিন বাড়বে, তাই না? কে ডিপেন্ডেন্ট যে ফ্যাক্টর গুলো কি 2, 7, 9, 10 না, ওগুলো বাড়। ভিটামিন কে দিন প্রথম দিন, হচ্ছে এটা কে ডিপেন্ডেন্ট একটা ফ্যাক্টর, হ্যাঁ। তারপরে প্রোফাইল্যাকটিক অক্সিটোসিন দিব, জানি পিপিএইচ টা আমরা একটু প্রিভেন্ট। তারপরে হেপাটোলজিস্টদের ইনভলভ করব, পেশেন্টের যদি আইসিইউ লাগে আইসিইউ করবো। হেপাটাইটিস টা মোটামুটি বলে ফেলছি। আবার দেখি এখানে কোনো এক্সট্রা কিছু আছে কিনা। হেপাটাইটিস টা আমরা এলিজা দিয়ে আমরা হেপাটাইটিস ভাইরাস অ্যান্টিজেন অ্যান্টিবডি দেখি, আইজিজি অথবা আইজিএম। আইজিএম আর আইজিজিটা আমি বলছি যে আমরা কি করি, যে একটি মানে রিসেন্ট ইনফেকশন থাকলে আইজিএম পজিটিভ, আর যে প্রিভিয়াস ইনফেকশন থাকে আইজিজি থাকবে। আর হচ্ছে ভাইরাল লোডটা আমরা পিসিআর দিয়ে চেক করতে পারি। এটার একটা ক্রনিক স্টেট, ক্যারিয়ার স্টেট আছে। এটা মর্টালিটি, পেরিনেটাল যে মর্টালিটিটা হাই। তারপরে ম্যাটার্নাল যে মর্টালিটিটা 15 থেকে 20%, প্রিটার্ম ডেলিভারি 60%-এর মতো। রিলি থার্ড ট্রাইমেস্টারে বেশি সিভিয়ার ইনফেকশন হয়, পালমিনেন্ট হেপাটাইটিস হয়। ঠিক আছে। এখন কেন প্রেগনেন্ট লেডিদের এত এফেক্টেড হয়? তো প্যাথোলজিটা বলতেছে, কেউ যদি জিজ্ঞেস করে কোনোদিন, তাহলে এটা হচ্ছে কারণ মেয়েদের প্রেগনেন্সিতে প্রজেস্টেরন, এস্ট্রোজেন এগুলো আর এইচসিজি এগুলো বেশি থাকে। তখন এটাতে দেখা যায় যে ওগুলো যে ভাইরাসটাকে আরো অ্যাগ্রাভেট করতেছে, হ্যাঁ। ওর CD4, CD8 সেল কাউন্ট গুলো কমে যাচ্ছে। এটার জন্য আপনার অ্যাকিউট পালমোনারি হেপাটিক ফেলিয়ার হবে, পিএইচ হবে, পিপিএইচ হবে, আইওডি হবে, স্টিল বার্থ হবে। মানে ভাইরাসটাকে প্রজেস্টেরন, এস্ট্রোজেন, এইচসিজি এরা হচ্ছে ভাইরাসটাকে বেশি অ্যাগ্রাভেট করে ফেলতেছে, হেল্প করতেছে। আর CD4 আর CD8 সেল গুলো কমে যাচ্ছে। তাহলে আমরা একবার বলেছি যেটা হচ্ছে কন্টামিনেটেড ফিকোরাল রুটে হয়, ব্লাড ট্রান্সমিশন দিয়ে ছড়াতে পারে, মাদার টু চাইল্ড ট্রান্সমিশন কম কিন্তু হতে পারে। সিমটম হচ্ছে মাইল্ড ফিভার, এক্সট্রিম টায়ার্ডনেস, অ্যাবডোমিনাল পেন। যদি হেপাটাইটিস এর উপরে শর্ট নোট আসে এভাবে লিখতে হবে, যে জয়েন্ট পেন, ইচিং, পেল স্টুল, ডার্ক ইউরিন। ইউরিনটা একটু কালচে কালচে হয়, আর স্টুলটা একটু পেল হয়। ডিপ জন্ডিস থাকবে, ইয়েলো হয়ে থাকবে, তো কেমন যেন আবোল তাবোল বলতেছে, হ্যাঁ, এরকম থাকবে। অল্টার্ড মেন্টেশন থাকবে, স্কিন র্যাশ থাকবে, চুলকাতে থাকবে, চুলকাতে থাকবে। তাহলে এইটা আসলে এটা ঠিক না। তো এটা হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস, ইমিউনোগ্লোবুলিন M, আর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন G ব্লাডে আমি পাবো, হ্যাঁ। তার ট্রিটমেন্ট হচ্ছে মেনলি কিন্তু M পাবো। আর ট্রিটমেন্ট হচ্ছে ইমিডিয়েট হসপিটালাইজেশন, অ্যাবসলিউট বেড রেস্ট, হেপাটোলজিস্ট করবো, এই যে যা বলছে, ইনজেকশন, ভিটামিন কে দিব। তারপরে হচ্ছে ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলো ইনটেক আমরা অ্যাভয়েড করব। টার্মিনেশন কিন্তু ইন্ডিকেটেড না। ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আজকে বলি। আহ, আজকে অনেক লম্বা লেকচার নিলাম। আশা করি আপনারা বুঝছেন। এলাবোরেটলি একটু বলেই জানি আপনারা বুঝতে পারেন। আর এখানে কটা ভাইরাল ইন্টারপ্রিটেশনটা লিখছি, এগুলো কিন্তু আপনাদের বলছি। দেখেন, আইজিএম মানে হচ্ছে অ্যাকিউট ইনফেকশন, আইজিজি হচ্ছে পাস্ট ইনফেকশন। তারপরে আপনার হচ্ছে কখন ভাইরাল লোড, মানে আমি বলবো যে কখন আমার যদি এনভেলপ অ্যান্টিজেনটা যদি আপনার পজিটিভ থাকে, HBe অ্যান্টিজেন পজিটিভ থাকে, তাহলে হাইলি ইনফেক্টিভ হবে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের বলে আসছে। ঠিক আছে। এখানে এগুলো আলাদা করে যে উইন্ডো পিরিয়ডে কি হয়, আমরা কিন্তু একটা উইন্ডো পিরিয়ড দেখি, হ্যাঁ। উইন্ডো পিরিয়ড হচ্ছে মাঝে মাঝে আপনার ওই সারফেস অ্যান্টিজেন পজিটিভ থাকে না, কিন্তু ও একটা ক্যারিয়ার। তাহলে ওদের কি হয়, এইচবিএসসি যেটা নেগেটিভ থাকে, অ্যান্টি-এইচবি যে কোর অ্যান্টিজেন IgM টা পজিটিভ থাকবে। আর অ্যান্টি-এইচবিএস যে সারফেস অ্যান্টিজেন অ্যান্টিবডি এটাও নেগেটিভ থাকে। হ্যাঁ, তাহলে এটা কিভাবে বুঝবো? যে কোর অ্যান্টিজেনের যে ইমিউনোগ্লোবুলিন M টা, HbC যেটা কোর অ্যান্টিজেনের যে অ্যান্টিবডিটার, ওটা ইমিউনোগ্লোবুলিন M যদি থাকে, তাহলে এটা যদি দেখি যে ও তো মনে হয় HbS, কিন্তু এখন নেগেটিভ দেখাচ্ছে কেন?
তাহলে ওকে কোর অ্যান্টিজেনটাই করো। মানে মাঝে মাঝে এইচবিএসএজিটা পজিটিভ মানে থাকতে, আবার মাঝে মাঝে এটা নেগেটিভ হয়ে যায়, তখন এটাকে ডায়াগনোসিস করবো আমি অ্যান্টি এইচবিসি আইজিএম, এটা যদি পজিটিভ থাকে তো সেই। ক্রনিক হেপাটাইটিস হলে কি পজিটিভ থাকবে এগুলো বলছি। হাই রেপ্লিকেশন যেটা, ওটা আমি বলছি কোনটা বেশি পজিটিভ, লো রেপ্লিকেশন স্টেটা কোনটা বেশি থাকে। ভ্যাকসিন যদি দিই সেটাও বলেছি, সবই নেগেটিভ থাকবে, শুধু অ্যান্টি এইচবিএস যেটা সেটা পজিটিভ থাকবে। হ্যাঁ, এত কিছু পড়ে পাগল হওয়া দরকার নেই, মোটামুটি যতটুকু বলছি যে মনে করতে বলতে পারেন এটাই বেশি। হ্যাঁ, আর এখন তো যেহেতু এত পিসিআর মেশিন এভেলেবল, বাংলাদেশে কিন্তু সবকিছুই পিসিআর করে ফেলা যাবে। কোভিড এর পর থেকে সব জায়গায় কিন্তু পিসিআর মেশিন আছে, প্রাইভেটলি আছে, সরকারি লেভেলেও আছে, মেডিকেল কলেজে আগে তো ছিল না, এখন আছে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করি। আপনাদের তো সবাই রোজা রাখছেন, ইফতার করে নিশ্চয়ই ক্লাস করতে কষ্ট হয়। তাহলে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে পরে আমাকে জানেন, তাহলে আমি অ্যান্সার করবো। তাহলে সবাই ভালো থাকেন। তাহলে লেকচারটা কি ক্লাসটা, দিয়ে দিবেন একটু গ্রুপে? লেকচারটা কি দিয়ে দিবেন গ্রুপে? দিলে ভালো হতো। হ্যাঁ এটা শেয়ার করা যায়। এগুলো সব হচ্ছে যে আমি তো এখন তো দত্ত 11 আসছে, তো 11 ভার্সনটা আসছে, মানে 11th এডিশনটা। এখানে যেগুলো দিছি এগুলো হচ্ছে 10th এডিশনের থেকে কপি করছিলাম, কপি করে ওটাকে একটু মানে সাজাই লেখছি, তো আমি দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, আপনাদের কারো ওকে। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, নয়তো অনেক লম্বা ক্লাস নিলাম, আমিও রোজা রেখে টায়ার্ড। আমি তাহলে শেষ করতেছি আজকে। হ্যাঁ, তাহলে সবাই ভালো থাকেন। ঠিক আছে, তো সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই। আমি তাহলে ডিসকন্টিনিউ করতেছি, ক্লাস বেড়ে যাচ্ছে। ঠিক আছে।